গল্প এই তুমিটা আমার, লেখায় মাহিয়া মেরিন। ক্লাস শেষে বান্ধবীদের সাথে গল্প করতে করতে ভার্সিটি গেটের কাছে এসে দেখি একটু দূরে বাবা স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছে, হাতে বাজারের ব্যাগ। বাবারা হয়তো এমনই হয়, দুহাত ভর্তি জিনিস নিয়ে এই গরমের দিনে রোদের মাঝে দাঁড়িয়ে আছে শুধুমাত্র আমাকে সাথে নিয়ে বাসায় যাবে বলে। যদিও আমি আর এখন ছোট না, তবুও বাবার কাছে আমি এখনো তার ছোট্ট মিহু। বাবার কাছে এসে তার হাত থেকে বাজারের ব্যাগটা নিজের হাতে নিয়ে স্কুটির পিছনে উঠে বসলাম। বাবা আমাকে দেখে মিষ্টি একটা হাসি দিয়ে জিজ্ঞেস করলো, মিহু মা, কেমন কাটলো আজকের দিন? সব ঠিকঠাক ছিল তো? বাবা: হ্যাঁ বাবা, সব কিছু ঠিকঠাক ছিল। কিন্তু তোমাকে না কতবার বললাম, আমি এখন বড় হয়ে গিয়েছি, বাসায় একা যেতে পারবো। তোমাকে এভাবে কষ্ট করে রোদের মাঝে দাঁড়িয়ে থাকতে হবে না। আমার কোন কথায় তুমি শোন না? রাগী রাগী কণ্ঠে: আহা, আমার কোন কষ্টই হচ্ছে না মা। আর আমাকে নিয়ে তোর এত ভাবতে হবে না, আমি একদম ঠিক আছি। ওহ, মুখ ফুলিয়ে চলো যাই। বাবা স্কুটি চালাচ্ছে আর আমি এক হাত বাবার কাঁধে রেখে অন্য হাত দিয়ে বাজারে ব্যাগ ধরে বসে আছি। বুঝলে মামুনি, বাজারে আজকাল জিনিসের যা দাম বেড়েছে, এভাবে চলতে থাকলে তো আমাদের মতো মধ্যবিত্ত মানুষের আর ভালো মন্দ খাওয়াই হবে না। তুমি এত চিন্তা করো না বাবা, আমি ভালো মতো পড়ালেখা করে একটা ভালো চাকরি পেয়ে একদিন তোমার সব ইচ্ছা পূরণ করব, ইনশাল্লাহ। একটু হেসে: পাগলি মেয়ে আমার। বাবার সাথে কথা বলছিলাম, হঠাৎ পিছন থেকে একটা গাড়ি দ্রুত গতিতে এসে আমাদের স্কুটি ধাক্কা দিয়ে চলে গেল। কিছু বুঝে ওঠার আগে স্কুটিটা ছিটকে দূরে পড়ে গেল। মাটিতে গড়াগড়ি খেয়ে দূরে পড়ে গেলাম, চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসে। অনেক কষ্টে নিজের চোখ মেলে আবছা আবছা আলো দেখতে পারছি, দুই কানে শুধু ঝিনঝিন শব্দ ভেসে আসে। কিছুক্ষণ এভাবে থাকার পর ধীরে ধীরে আশেপাশে থাকা মানুষের শোরগোলের শব্দ শুনতে পেলাম, চোখেও হালকা দেখতে পারছি। বাবার কথা মনে পড়তেই ধীরে ধীরে উঠে বসে চারপাশে ভালো করে তাকিয়ে দেখি একটু দূরে রক্তাক্ত অবস্থায় বাবা রাস্তায় পড়ে আছে। বাবাকে এভাবে দেখে বুকের ভেতর ধক করে উঠল। তড়িঘড়ি করে কোনো রকমে বাবার সামনে গিয়ে বসে পড়ি। বাবার মাথা থেকে রক্ত পড়ছে, জ্ঞানহীনভাবে পড়ে আছে। বাবা, বাবা, চোখ খুলো, তাকাও আমার দিকে, বাবা। কান্না করতে করতে গায়ের ওড়নাটা শক্ত করে বাবার মাথায় বেঁধে দিলাম। আশেপাশে অনেকে দাঁড়িয়ে আমাদের দেখছে। কেউ অ্যাম্বুলেন্স ডাকো, আমার বাবাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, প্লিজ কেউ সাহায্য করুন, চিৎকার করে। তাদের মধ্যে কেউ একজন অ্যাম্বুলেন্সকে কল দিয়ে আসতে বলল। কিছুক্ষণের মাঝেই অ্যাম্বুলেন্স এসে আমাদের হাসপাতালে নিয়ে আসলো। বাবাকে নিয়ে হাসপাতালে প্রবেশ করতেই একজন নার্স দৌড়ে এসে বাবাকে দেখেই বলল, ওনাকে এখনই ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যাও। আমি ডাক্তারকে ডেকে আনছি। নার্স: আমি এখনো পাগলের মতো বাবাকে ডেকে যাচ্ছি। বাবার এমন অবস্থা দেখে আমি সেই মুহূর্তে প্রায় ভুলেই গিয়েছি যে অ্যাক্সিডেন্ট আমিও করেছি। মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, বাবার যেন কিছু না হয়। এর মধ্যে সেই নার্সটা দৌড়ে এসে বাবাকে অক্সিজেন মাস্ক লাগিয়ে দিলেন। ডাক্তার কোথায়? এখনো আসছে না কেন? উত্তেজিত হয়ে ডাক্তাররা সবাই অপারেশন থিয়েটারে আছেন, তারা কেউ আসতে পারছেন না। তবে একটু অপেক্ষা করুন, আমি শুভ্র স্যারকে আসতে বলেছি, প্লিজ একটু তাড়াতাড়ি আসতে বলুন, উনি এখনই চলে আসবেন। আরে, আপনার কপাল থেকে তো রক্ত বের হচ্ছে, হাতের অনেকটাই কেটে গেছে। চলুন আমি আপনাকে ব্যান্ডেজ করে দেই। আমি একদম ঠিক আছি, আমাকে নিয়ে ভাবতে হবে না, আপনি প্লিজ ডাক্তারকে নিয়ে আসুন। নার্সরা অনেকবার বোঝানোর পরেও যখন রাজি হয়নি তখন উনি এক প্রকার বাধ্য হয়ে চলে গেলেন। আমি ইমার্জেন্সি ওয়ার্ডের দরজার সামনে দাঁড়িয়ে বাবাকে দেখছি। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, চাইলেও থামিয়ে রাখতে পারছি না। হঠাৎ সেই নার্স আর একজন ডাক্তার ওয়ার্ডের ভিতরে প্রবেশ করে বাবার ট্রিটমেন্ট শুরু করেন। বাহিরে দাঁড়িয়ে আমি তাদের কার্যকলাপ সব দেখছি। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আসতেই আমি দৌড়ে ওনার কাছে গিয়ে, আমার বাবা কেমন আছে এখন? উত্তেজিত হয়ে
ডাক্তার সাহেব আমার পা থেকে মাথা পর্যন্ত ভালো করে একবার পর্যবেক্ষণ করে জোরে জোরে নার্সকে ডাকতে শুরু করলেন। জি স্যার, বলুন। ভয়ে ভয়ে। ওনার অবস্থা দেখেছো একবার? একজন অ্যাক্সিডেন্ট করা রোগী এখনো ট্রিটমেন্ট ছাড়া বসে আছে, আর কেউ তাকে খেয়াল করেনি। শুভ্র: স্যার, আমরা ওনাকে অনেকবার বলেছি, কিন্তু ওনার একটাই কথা, আমি ঠিক আছি। আপনি শুধু বাবার ট্রিটমেন্ট করুন। ডাক্তার আমার দিকে তাকাতেই বললাম, আমি সত্যিই টিকা। বাকি কথা বলার সুযোগ না দিয়ে, আপনি ঠিক আছেন কিনা সেটাকে জানতে চাইনি আপনার কাছে। আপনি এই অবস্থায় ট্রিটমেন্ট ছাড়া বসে আছেন, আর কিছুক্ষণ এভাবে থাকলে তখন আপনার বাবার পাশে আপনাকেও ভর্তি করাতে হবে। উনি নার্সকে দেখিয়ে এখন আপনাকে ব্যান্ডেজ করে দিবেন। আর কোন কথাই আমরা শুনতে চাই না। বুঝতে পেরেছেন? ধমক দিয়ে কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস ফেলে, যাই হোক, আপনার বাবার মাথা থেকে অনেক রক্ত পড়ায় ওনাকে জরুরি এক ব্যাগ রক্ত দিতে হবে। যত দ্রুত সম্ভব ও গ্লাস রক্তের ব্যবস্থা করুন। কথাটা বলেই উনি চলে গেলেন। নার্স আমার কপালে ব্যান্ডেজ করে দিচ্ছেন, আর আমি ওনার ফোন দিয়ে ভাইয়াকে কল দিচ্ছি। 2বার রিং হওয়ার পর ভাইয়া কল রিসিভ করলো। হ্যালো ভাইয়া। কোথায় তুমি? কাঁদতে কাঁদতে। মিহু: আমি অফিসে। কি হয়েছে তোর? মেঘ: ভাইয়া, বাবা অ্যাক্সিডেন্ট করেছে। কি হো হো? তোরা এখন কোথায়? বাবাকে হাসপাতালে নিয়ে এসেছি। তুমি তাড়াতাড়ি চলে আসো, বাবাকে রক্ত দিতে হবে। তুই চিন্তা করিস না, আমি এখনই আসছি। কিছুক্ষণের মধ্যেই ভাইয়া ভাবিকে নিয়ে হাসপাতালে চলে আসলো। ভাবি আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছে, আর ভাইয়া রক্ত দিতে গিয়েছে। প্রায় অনেকক্ষণ পর ডাক্তার রুম থেকে বের হয়ে এসে বললেন, উনি এখন সম্পূর্ণ বিপদমুক্ত, তবে জ্ঞান ফিরতে একটু সময় লাগবে, চিন্তার কোন কারণ নেই। কথাটা শুনে মনটা শান্ত হলো। এতক্ষণ ধরে আমার দম যেন বন্ধ হয়ে আসছিল। মা মারা যাওয়ার পর বাবা খুব আদর যত্নে আমাকে বড় করেছে, তাই বাবার এই অবস্থা দেখে সহ্য করতে পারছিলাম না। হঠাৎ ডাক্তার সাহেব আমার দিকে তাকিয়ে বলল, আসলে তখনকার ব্যবহারের জন্য আমি দুঃখিত। আমি জানি পরিবারের কেউ এমন পরিস্থিতিতে থাকলে তখন নিজের প্রতি কারই খেয়াল থাকে না। তখন যদি শাসন করে কথাগুলো না বলতাম তাহলে আপনি কখনোই নিজের ট্রিটমেন্ট করতেন না। আমি একজন ডাক্তার, এভাবে কাউকে আহত অবস্থায় দেখে আমি বসে থাকতে পারি না। আশা করি আপনি বুঝতে পেরেছেন। কথাটা বলেই মুচকি হেসে উনি চলে গেলেন। আমি এখনো একদৃষ্টিতে উনার যাওয়ার দিকেই তাকিয়ে আছি। এতক্ষণে ধরে ভালোভাবে উনাকে পর্যবেক্ষণ করেছি। বয়স খুব একটা বেশি না, এই 27-28 হবে হয়তো। বেশ উঁচা লম্বা, সুঠাম দেহের অধিকারী। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, ঝলমলে চুল, চোখে কালো ফ্রেমের একটা চশমা। খুব বেশি আহামরি সুন্দর না হলেও খুব বেশি মায়াবী ছিল তার চোখ দুটি। সবচেয়ে বেশি যা আমাকে মুগ্ধ করেছে তা হলো উনার মুচকি হাসি, একদম আমার বুকের ভিতর তীরের মতো গেঁথে গেছে। উনার বলা কথাগুলো মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে, আর মায়াবী চেহারাটা চোখের সামনে বারবার ভেসে উঠছে। ধুর, কি সব ভাবছি আমি! অ্যাক্সিডেন্ট করে মাথা নষ্ট হয়ে গেল নাকি আমার! আমি আর কিছু না ভেবে বাবার কাছে গেলাম। এতক্ষণে বাবাকে একটা কেবিনে নেওয়া হয়েছে। বাবার কাছে যেতেই সেই নার্সটা এসে বলল, উনার জ্ঞান ফিরলে আমাদেরকে খবর দিবেন, আর রাতে শুভ্র স্যার আবার এসে ওনাকে দেখে যাবেন। ওহ, ওনার নাম তাহলে শুভ্র। ভালোই, নামের সাথে মিল আছে ওনার। এই 1 মিনিট, আমি আবার ওনাকে নিয়ে ভাবতে শুরু করেছি। ও মিহু, তুই পাগল হয়ে যাবি। জি, ঠিক আছে। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে এসেছে। হাসপাতালের কোলাহল পরিবেশটা ক্রমান্বয়ে কমে যাচ্ছে। বাবার পাশে বসে জানালা দিয়ে বাহিরের পরিবেশ উপভোগ করছি। সকালে সেই ভ্যাপসা গরমটা কমে এখন হালকা শীতল বাতাস চারদিকে ভেসে বেড়াচ্ছে। আকাশে মেঘ জমে আছে, হয়তো বৃষ্টি হবে।
দিন শেষে ব্যস্ত মানুষের মতো পাখিরাও দল বেঁধে তাদের বাড়ি ফিরে যাচ্ছে। হাতের উপর কারো স্পর্শ পেয়ে ঘুরে দেখি বাবা আমার দিকে মিষ্টি একটা হাসি দিয়ে তাকিয়ে আছে। বাবার জ্ঞান ফিরতে দেখে ভাই আর ভাবিও এসে বাবার পাশে বসলো। বাবা, এখন কেমন আছো তুমি? মেঘ: আমি ভালো আছি বাবা। আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে: তুই ঠিক আছিস তো মা? বাবার কথা শুনে অজান্তেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আমি একদম ঠিক আছি বাবা। মেঘ: ডাক্তারকে গিয়ে বলো বাবার জ্ঞান ফিরেছে। ভাবি: ও হ্যাঁ, আমি যাচ্ছি। মেঘ: ভাইয়া চলে যেতেই বাবা আমার হাতের উপর তার হাতটা রেখে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আমার স্কুটিটা আরো সাবধানে চালানো উচিত ছিল। তাহলে হয়তো এমন কিছুই হতো না। এভাবে বলো না বাবা। এখানে তোমার কোন দোষ নেই। যা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট। তোর এই কি অবস্থা হয়েছে? নিশ্চয়ই আমার চিন্তায় নিজের কথায় ভুলে গিয়েছিলি, তাই না মা? বাবা: বাবা, তুমি তো জানোই মিহু কেমন। তবুও তুমি চিন্তা করো না। আমরা আছি তো মিহুকে দেখে রাখার জন্য। ভাবি: এর মধ্যে ভাইয়া ডাক্তারকে নিয়ে কেবিনে প্রবেশ করে। ডাক্তার সাহেব এসে বাবাকে জিজ্ঞেস করলেন, এখন কেমন আছেন আপনি? এতক্ষণ বাবার দিকে তাকিয়ে থাকলেও কণ্ঠটা শুনেই পাশে ফিরে দেখি শুভ্র বাবার সাথে টুকটাক কথা বলছে আর বাবার চেক আপ করছে। আমি এক দৃষ্টিতে তার সব কার্যকলাপ দেখছি। আমার মেয়েটাকেও একটু দেখো তো বাবা। আমার জন্য চিন্তা করে নিজের কি অবস্থা করেছে দেখো। বাবা হালকা হেসে: চিন্তা করবে না, আমি আছি তো, ওনার খেয়াল রাখবো। শুভ্র শুভ্র কথা শুনে বুকের ভেতরটা ধক করে উঠল। শুভ্র আমার দিকে এগিয়ে এসে আমার চেক আপ করছেন। এদিকে আমি ডবাডব করে তার দিকে তাকিয়ে আছি, আর বুকের ভেতর যেন কেউ হাত দিয়ে পেটাচ্ছে। ওনাকে দেখলেই এমন কেন হচ্ছে আমার? এমন তো না যে উনি খুব আহামরি সুদর্শন, খুব সাধারণ একটা ছেলে। তবুও কেন ওনাকে দেখলে মনের ভিতর এক অজানা অনুভূতি এসে উকি দেয়। মাথার ব্যান্ডেজটা চেঞ্জ করতে হবে। আমি নার্সকে বলে দিব। সময় মতো ঔষধ খাবেন। বাবার পাশাপাশি নিজেরও যত্ন নেবেন। ঠিক আছে শুভ্র। আমি এক ঘোরের মাঝেই মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালাম। শুভ্র একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। ঠিক চলে গেল বললে ভুল হবে, তার ওই মুচকি হাসি দিয়ে আমার বুকের ভেতরটা ঘায়েল করে গেল। রাতে: মিহু, তুই হিমিকার সাথে বাসায় চলে যা। আমি আছি বাবার পাশে। এমনিতেও বাবাকে ঘুমের ঔষধ দিয়েছে, এখনই ঘুমিয়ে পড়বে। মেঘ: না ভাইয়া, আমি বাসায় যাব না। আমি বাবার পাশেই থাকবো। মিহু দেখ, জেদ করিস না। এখন বাসায় চলে যা, কাল সকালে আবার চলে আসবি। মেঘ: অবশেষে ভাইয়ের কথায় ভাবিকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিজের রুমে বসে আছি। বারবার ডাক্তার শুভ্র প্রতিচ্ছবি চোখের সামনে ভেসে উঠছে। এসব কি হচ্ছে আমার সাথে? আমি তো আগে এমন ছিলাম না, হঠাৎ এমন বেহায়া মনে কিভাবে হয়ে গেলাম আমি? যেই আমি কোনোদিন চোখ তুলে কোন ছেলের দিকে তাকাইনি, সেই আমার এ দু চোখ শুধু তাকেই খুঁজে বেড়ায়। এসব কথা ভাবতে ভাবতে কোনোরকম রাতটা পার করলাম। পরদিন সকালে ভাবিকে সাথে নিয়ে আবার হাসপাতালে চলে আসলাম। আমাদের আসতে দেখে ভাইয়া বলল, হিমিকা, আমাকে এখনই অফিসে যেতে হবে। অনেক বলেও আজকে ছুটি নিতে পারলাম না। তোমরা দুজন মিলে বাবাকে একটু দেখো। ও হ্যাঁ, ফুপি ফোন দিয়েছিল। উনি বলেছেন একটু পরেই নাকি আসবেন। মেঘ: আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে থেকো। ভাবি: ঠিক আছে। বাবার পাশে বসে আছি ঠিকই, কিন্তু বেহায়ের চোখ বারবার কেবিনের দরজার দিকেই যাচ্ছে। জানি না উনি এখন হাসপাতালে আছেন কিনা। হঠাৎ কেবিনের দরজায় নক করার শব্দ শুনে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তড়িঘড়ি করে দরজার সামনে এসে দরজা খুলেই মনটা খারাপ হয়ে গেল। ফুপি দাঁড়িয়ে আছে। কি রে মিহু, কি অবস্থা তোর? কেবিনে প্রবেশ করে। আমি ভালো আছি, তোমার কি খবর?
আছি কোনো রকম। দেখ, ভাইজানের জন্য তার প্রিয় সব খাবার রান্না করে এনেছি। আপাতত এই ফলগুলো কেটে সাথে পিঠাগুলো নিয়ে এত আমাকে দাও ফুপি। মিহু অসুস্থ, তার কিছু করতে হবে না। ভাবি, হু, তাও ঠিক। শোন মিহু, নিজের প্রতি যত্নবান হও। দিন দিন তো শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিস। পরে কেউ বিয়ে করবে না তোকে। ফুপি। ফুপির কথা শুনে ভাবি ফিক করে হেসে দিল। আমিও মুখটা কালো করে বাবার পাশে গিয়ে বসলাম। আয়েশা, এসেই আমার মেয়ের পিছে লেগে গেলি। বাবা, আরে না ভাইজান, মিহু তো আমার নিজের মেয়ের মতোই। তাকে একটু পরামর্শ দিচ্ছিলাম আর কি। যাই হোক, এখন কেমন আছো তুমি? ফুপি, এখন একটু ভালো আছি বাবা। বাবা আর ফুপি গল্প করছে। আমি মন খারাপ করে পাশে দাঁড়িয়ে আছি। এর মাঝে ভাবি ফল আর পিঠা নিয়ে আসলো। ফুপি, বাবাকে তো এগুলো খেতে ডাক্তার নিষেধ করছে। তুই চুপ কর তো মিহু। ডাক্তার কি জানে? আমি জানি আমার ভাইজানের কি খাওয়া উচিত। ফুপির কথা শুনে বিরক্তি নিয়ে মুখটা ঘুরিয়ে রেখেছি। আমার কাণ্ড দেখে ভাবি মিটমিট করে হাসে। হঠাৎ ফুপি আমাকে তার কাছে যেতে বললেন। কাছে যেতেই এতগুলো পিঠা আমার মুখে ঢুকিয়ে দিলেন আর কয়েকটা আমার হাতে ধরিয়ে দিলেন। এই তো, এভাবেই বেশি বেশি করে খাবি মিহু। ভাইজান, তুমি কোন চিন্তা করো না। এখন আমি এসে গেছি, দেখো কিভাবে মিহুর খেয়াল রাখি। ফুপি। রাগে দাঁত কটমট করতে করতে দাঁড়িয়ে আছি। হঠাৎ কেবিনের দরজায় কে নক করাই কোন কিছু না ভেবেই দরজা খুলে দিতেই আমি স্তব্ধ হয়ে যাই। শুভ্র আমার দিকে চোখে বড় বড় করে তাকিয়ে আছে। তারপর নিজেকে সামলে নিয়ে বাবার কাছে চলে গেলেন। আজব তো, এভাবে তাকিয়েছিলেন কেন? তখনই নিজের দিকে খেয়াল করে বুঝলাম কেন এভাবে তাকিয়েছিলেন। আমার পুরো মুখ ভরা খাবার, ডান হাতেও কয়েকটা পিঠা ধরে আছি। এভাবে দেখলে যে কেউ আমাকে পেটুক ভাববে। ছি, না জানি শুভ্র কি ভেবেছেন। নিজেকে সামলে নিয়ে একটু দূরে দাঁড়িয়ে আছি। শুভ্র বাবাকে দেখে যাওয়ার সময় আমার সামনে এসে বললেন, মিস মাহিরা তাসনিম, একটু আস্তে ধীরে খান। এখানে আপনার খাবার কেউ চুরি করে নিয়ে যাবে না। কথাটা বলে অনেক কষ্টে হাসি থামিয়ে রেখে শুভ্র চলে গেল। আমি এখনো তার দিকে হা হয়ে তাকিয়ে আছি। এটা কি বললেন উনি? উনি কি সত্যিই আমাকে পেটুক ভেবেছেন? এখন উনার সামনে গেলেই তো হাসবেন। এই সব হয়েছে আমার গুণধর ফুপির জন্য। রাগে নিজের চুল নিজে টানতে ইচ্ছা করছে আমার। হাসপাতালের বারান্দায় মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছি। সারাদিন ফুপির ছোটখাটো অত্যাচার সহ্য করতে হয়েছে। কি দরকার ছিল ওনার এখানে আসার? ফুপি চলে যাওয়ার পর এই নিয়ে ভাইয়ের সাথে এক দফা রাগারাগি করে এখন একা একা দাঁড়িয়ে হাসপাতালের রাতের পরিবেশটা উপভোগ করছি। হঠাৎ বুঝতে পারলাম কেউ একজন ফোনে কথা বলতে বলতে আমার পাশে এসে দাঁড়িয়েছে। কণ্ঠটা পরিচিত মনে হওয়ায় পাশে ফিরে দেখি ডাক্তার শুভ্র। হয়তো ওনার মায়ের সাথে কথা বলছেন। হ্যাঁ আম্মু, আমার বাসায় আসতে একটু দেরি হতে পারে। তুমি চিন্তা করো না। আর আমার জন্য অপেক্ষা করতে হবে না। শুভ্র। বুঝতে পারলাম উনি এখনো আমাকে খেয়াল করেননি। আজ উনি সারাদিনে যতবার বাবাকে দেখতে এসেছেন, ততবারই আমার দিকে তাকিয়ে একটা ভুবন ভুলানো হাসি দিয়ে সকালের ওই ঐতিহাসিক মুহূর্তের কথা মনে করিয়ে দিয়েছেন। এখন যদি আবার আমাকে দেখেন তাহলে না জানি কি বলবেন। তার চেয়ে এখান থেকে চলে যাওয়াই ভালো। যেই ভাবা সেই কাজ, চুপচাপ সেখান থেকে চলে আসবো তখনই। আরে মিস মাহিরা, আপনি হঠাৎ এখানে? শুভ্র। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। জি, এমনই আসলাম। ও আচ্ছা, আপনার বাবা এখন কেমন আছেন? এখন অনেকটাই ভালো আছে। ভালো। কাল সকালে তো ওনাকে বাসায় নিয়ে যাবেন। ভালো মতো খেয়াল রাখবেন ওনার। অবাক হয়ে তাকিয়ে, কালকে সকালে বাবাকে বাসায় নিয়ে যাব? হুমম, আপনার ভাই আপনাকে বলেননি? আপনার বাবা এখন অনেকটাই সুস্থ আছেন। বাসায় ঠিকমতো খেয়াল রাখলে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।
তবুও যদি কোন সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। মানে কালকের পর ওনাকে আর দেখতে পাবো না। জি, ধন্যবাদ। শুভ্র একটা মুচকি হাসি দিয়ে চলে গেলেন। আমি এখানেও আগের মতো করেই দাঁড়িয়ে আছি। বুঝতে পারছি না আমার এখন কি করা উচিত। বাবাকে বাসায় নিয়ে যেতে পারবো ভেবে খুশি হওয়া উচিত, নাকি শুভ্রকে আর দেখতে পাবো না ভেবে কষ্ট পাওয়া উচিত? আচ্ছা, শুভ্রর জন্য আমার মনের অনুভূতিটা আসলে কি? শুধু কি ভালো লাগা, নাকি অন্য কিছু? খোলা আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে কেবিনে চলে আসলাম। ভাইয়া, কাল সকালে নাকি বাবাকে বাসায় নিয়ে যেতে পারবো। কথাটা তুমি আমাকে বললে না কেন? বলার সুযোগ দিয়েছিলি তুই। তার আগেই তো আমার উপর রাগারাগি করে কেবিনের বাইরে চলে গেলি। মেঘ, কালকে কখন যাব? সকালে ডাক্তার এসে দেখে যাবেন। তারপর? মেঘ, মনটা খারাপ হয়ে গেল। এই প্রথমবারের জন্য আমার মনে এক অজানা অনুভূতি জন্ম নিয়েছিল। হয়তো নিয়তি চায় না এই অনুভূতি আরো গভীর হোক, তাই তো শুরুতেই দুজনের পথগুলো আলাদা করে দিল। কিন্তু ওনাকে ভুলে থাকা কি আমার জন্য আদৌ সম্ভব হবে? সকালে বাবাকে বাসায় নিয়ে যাওয়ার সব ধরনের প্রস্তুতি শেষ, শুধু ডাক্তার সাহেব এসে বাবাকে দেখে যাবেন সেই অপেক্ষা। আমিও বসে আছি শেষবার ডাক্তার শুভ্রকে দেখার জন্য। ওনার সাথে আর হয়তো দেখা নাও হতে পারে, আবার ভাগে থাকলে দেখা হতে পারে। কিছুক্ষণ পর অন্য একজন ডাক্তার সাথে সেই নার্স আসলেন বাবাকে দেখার জন্য। নার্সের কাছে জানতে পারলাম ডাক্তার শুভ্র নাকি ইমার্জেন্সি ওয়ার্ডে একজন রোগী নিয়ে ব্যস্ত আছেন, তাই উনি আসতে পারবে না বলে ডাক্তার সাদকে পাঠিয়েছেন। ডাক্তার বাবাকে ভালোভাবে চেক আপ করে ছাড়পত্র দিয়ে দিলেন। ভাইয়াকে ভালোভাবে ঔষধের সময়সূচি বুঝিয়ে দিলেন। বাবাকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার সময় আমার বেহায় চোখ জোড়া বারবার শুধু তাকেই খুঁজে যাচ্ছিল। কিন্তু ভাগ্যে হয়তো শেষ দেখাটা লেখা ছিল না। আজ 7 দিন হলো হাসপাতাল থেকে বাসায় ফিরে এসেছি। এই 7 দিনে এমন কোন মুহূর্ত নেই যে ওনার কথা মনে পড়েনি। ওনার মায়াবী মুখ আর হৃদয় দাগ কাটা হাসিটা বারবার চোখের সামনে ভেসে ওঠে। আমার এমন অবস্থা দেখে ভাবি বিষয়টা বুঝতে পেরেছেন। মিহু এভাবে আর কতদিন ওনাকে নিয়ে ভাববে? ওনার জন্য তোমার মনে শুধুমাত্র একটা আবেগ জমে আছে। সময়ের সাথে সাথে এই আবেগ কেটে যাবে, তাই বলছি কাল থেকে আবার ভার্সিটি যাওয়া শুরু করো। নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে ওনার কথা বেশি মনে পড়বে না। ভাবি একটা দীর্ঘশ্বাস ফেলে হুম, তুমি ঠিক বলেছ ভাবি। আমিও ভাবছি কাল থেকে ভার্সিটি যাওয়া শুরু করব। এই তো ভালো মেয়ে। যাই হোক, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো ভাবি। পরদিন সকালে বাবাকে অনেক বুঝিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। ভার্সিটিতে প্রবেশ করতেই কথা আর ছড়া এসে আমাকে ঘিরে ধরল। কিরে মিহু, কেমন আছিস তুই এখন? আর আঙ্কেল কেমন আছেন? কথা, আমি ভালো আছি। আর বাবা এখন আগের থেকে অনেকটাই ভালো আছে। যাক, শুনে ভালো লাগলো। আজ অনেকদিন পর ভার্সিটিতে আমরা একসাথে হলাম। অনেক গল্প করবো আজকে, কিন্তু এখন চল ক্লাসে যাই। ছড়া, হুম, তোদের নোটগুলো আমাকে দিস তো? আচ্ছা, ঠিক আছে। কথা, ক্লাস শেষে মিহু কথা, আমার বাসায় চল, তোদের একটা সারপ্রাইজ দিব। ছড়া, কি এমন সারপ্রাইজ দিবি তুই? কথা, উফ অফ, গেলেই তো দেখতে পারবি। ছড়া, ঠিক আছে, আমি বাবাকে ফোন করে জানিয়ে দেই। ছড়ার সাথে তাদের বাসার উদ্দেশ্যে যাচ্ছিলাম। ভার্সিটি থেকে ছড়ার বাসায় যেতে হলে হাসপাতালের রাস্তার সামনে দিয়ে যেতে হয়। আমাদের রিকশা যখন হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছিল তখনই একজনের দিকে আমার চোখ স্থির হয়ে যায়। আস্তে করে বলে উঠলাম, শুভ্র। উনি হাসপাতাল থেকে বের হচ্ছেন। খুব অল্প সময়ের জন্য হলেও ওনাকে আবারও দেখতে পেলাম। যাকে ভুলে যাওয়ার জন্য এত চেষ্টা করে যাচ্ছি তাকেই আবার দেখলাম। আচ্ছা, এভাবে ওনার প্রতি আমার এই অনুভূতিটা ভুলে যাওয়ার আগে একবার যদি ওনার সামনে প্রকাশ করি তাহলে কি হয়? এরপর যদি উনি না বলেন তাহলেও তো মনকে বোঝাতে পারবো।
যেই ভাবা সেই কাজ। কাল থেকে চেষ্টা করব আমার মনের এই প্রথম অনুভূতিকে শুভ্র কাছে প্রকাশ করার। রাতে বইয়ের ভেতর মুখ গুজে বসে আছি, কিন্তু পড়ায় কিছুতেই মন বসছে না। মাথায় শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, শুভ্র কাছে মনের অনুভূতিটা কিভাবে প্রকাশ করব। সে কি আমার অনুভূতির গুরুত্ব দিবে, নাকি সামরিক আবেগ ভেবে অস্বীকার করে দিবে? আচ্ছা, তাকে কিভাবে গিয়ে কথাগুলো বললো, কিভাবে বলবো এই তুমিটা কি আমার হবে? ধুর, মাথায় কাজ করছে না কিছুই। এমন সময় ভাবি রুমে প্রবেশ করে মিহুকে চিন্তিত অবস্থায় দেখে। কি হয়েছে মিহু? ভাবি, ভাবি, আমি ঠিক করেছি শুভ্র কাছে আমার মনের অনুভূতিটা প্রকাশ করব। তারপর যদি সে না করে দেয় তাহলেও আমি নিজেকে বোঝ দিতে পারবো। মূল কথা হলো, আমি একটা চেষ্টা করতে চাই। একটা দীর্ঘশ্বাস ফেলে, মিহু, যদি উনি না করে দেয় তাহলে কি তুমি সহজে তাকে ভুলে যেতে পারবে? আচ্ছা, ধরে নিলাম ওনার মনেও তোমার জন্য একই অনুভূতি আছেন। তুমি ওনার কাছে তোমার অনুভূতি প্রকাশ করার পর তিনিও রাজি হয়ে গেলেন। কিন্তু তারপর তুমি বাবাকে ওনার কথা বলতে পারবে? যদি বাবা রাজি না হয় তখন? সত্যি তো? বিষয়টা এত গভীরভাবে তো ভেবে দেখিনি। ধুর, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। আমি কিছু জানি না ভাবি। শুধু জানি, আমি শুভ্রকে নিজের মনের কথা বলবো। তারপর যাই হবে তখন দেখা যাবে। তোমার যা ভালো মনে হয়। ভাবি। পরদিন ভার্সিটিতে এসেই কথা আর ছড়ার পাশে বসে আছি। তারা আপনার মনে বকবক করে যাচ্ছে, আর আমি ভাবছি তাদেরকে কিভাবে আমার প্ল্যানে রাজি করানো যায়। অনেক চিন্তা ভাবনা করে একটা সিরিয়াস মুড নিয়ে আমি তোদের কিছু বলতে চাই। দুজনই কথা বন্ধ করে আমার দিকে ড্যাব করে তাকিয়ে। তোকে বলতে হবে না, আমরা সব জেনে গেছি। কথা, কথাটা শুনে বুকে ধক করে উঠল। তারা জানলো কিভাবে? শুভ্র কথা তো আমি ভাবি ছাড়া আর কাউকে বলিনি, তাহলে তো তোরা কিভাবে জানলি? ভাবি বলেছে তোদের? আমতা আমতা করে। কাউকে বলতে হবে নাকি? দেখ মিহু, আমরা তোর ফ্রেন্ড। তোকে দেখলেই তো আমরা সব বুঝতে পারি। আমার তো বিশ্বাসই হচ্ছে না এত বড় একটা কথা তুই আমাদের থেকে লুকিয়ে রেখেছিলি। কথা, একটা দীর্ঘশ্বাস ফেলে আমি ভেবেছিলাম আজকে তোদের সবকিছু বলবো, কিন্তু তার আগেই তো তোরা সব বুঝে গেলি। যাক, ভালোই হয়েছে। এবার আমাকে তোরা সাহায্য করবি কিনা বল। কোন সাহায্যই করবো না তোকে। তোর যে বিয়ে ঠিক হয়ে গেছে, কথাটা আমাদের আগে বললি না কেন? ছড়া, ভাবাচেকা খেয়ে মানে? বিয়ে? কার বিয়ে? কিসের বিয়ে? এইসব কি বলিস তুই? আরে ছড়া, মিহুর হবু বর নিশ্চয়ই দাঁত পড়া বুড়া, তাই হয়তো বলতে লজ্জা পাচ্ছে। কথা, কথাটা বলেই দুজন হাসতে হাসতে কুটি কুটি হয়ে যাচ্ছে। এদিকে তাদের এসব কথা শুনে আমার মাথায় পাহাড় সমান রাগ উঠে যাচ্ছে, তবুও নিজেকে সামলে নিয়ে। থামবি তোরা? আমি এখন কিছু সিরিয়াস কথা বলতে চাচ্ছিলাম, আর তোরা মজা করছিস। দুজন অনেক কষ্টে নিজেদের সামলে নিয়ে, আচ্ছা ঠিক আছে বল। তাদের প্রথম থেকে সব খুলে বললাম। শুভ্রর সাথে প্রথম দেখার মুহূর্ত, ওনার প্রতি আমার মনের প্রথম অনুভূতি। হাসপাতাল থেকে বাসায় ফিরে আসার পর ওনাকে এক নজর না দেখতে পাওয়ার অনুভূতি। সব শোনার পর দুজন আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মিহু, তুই একজনকে ভালোবেসে ফেলেছিস। যেই মেয়ে কোন ছেলের দিকে চোখ তুলে তাকিয়ে দেখতো না, আজ সেই মেয়ে শুভ্র নামের একজনের প্রেমে বিভোর হয়ে আছে। ছড়া, আমার মনে হয় এত সহজে ওনার কাছে তোর মনের অনুভূতিটা প্রকাশ করা একদম ঠিক হবে না। প্রথমত তুই এখনো ওনাকে ভালোভাবে চিনিস না, জানিস না। তার থেকেও বড় কথা হলো, মাত্র 3 দিনের পরিচয় তোর মনে শুভ্র জন্য অনুভূতি তৈরি হলেও শুভ্র মনে তো এমন অনুভূতি নাও হতে পারে। এখন তুই উনাকে মনের কথাগুলো বললেই দিলে উনি ডিরেক্ট তোকে না করে দিবে। কথা, কথাগুলো মন দিয়ে শুনলাম, আসলেই তো। আগে আমার শুভ্র সম্পর্কে জানতে হবে। তাহলে এখন আমার কি করা উচিত?
আমার কাছে একটা প্ল্যান আছে। ছড়া। রিক্সা নিয়ে ছড়ার সাথে তার বাসার উদ্দেশ্যে যাচ্ছি। আসলে ছড়া তার বাসায় যাওয়ার আগে আমাকে হাসপাতালের সামনে নামিয়ে দিয়ে যাবে। গতকাল ঠিক এই সময় শুভ্রকে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে দেখেছি। ভাগ্য ভালো থাকলে হয়তো আজকে দেখা হয়ে যেতে পারে। হাসপাতালের সামনে তো চলে আসলাম, কিন্তু এত মানুষের মাঝে ওনাকে খুঁজে না পেলে? আর তুই কি শিওর উনি এই সময় হাসপাতাল থেকে বের হবেন? ছড়া। সত্যি কথা বললে ছড়া কিছুতেই আমাকে এখানে থাকতে দিবে না। হ্যাঁ হ্যাঁ। তুই এত চিন্তা করিস না তো। শুভ্রর সাথে দেখা না হলে কিছুক্ষণ পর আমি বাসায় চলে যাব। তুই বাসায় যা। ঠিক আছে, আমি যাই। বিকেলে কল দিয়ে সব খবরাখবর জানবো। টাটা। ছড়া। টাটা। ছড়া তো চলে গেল, কিন্তু শুভ্রকে কোথায় পাবো? আমি কি একবার হাসপাতালের ভিতরে গিয়ে তাকে দেখে আসবো? আরে না না, কথা বলেছি কিছুতেই শুভ্রকে বুঝাতে দেওয়া যাবে না যে আমি তার সাথে দেখা করতে এখানে এসেছি। এখানে দাঁড়িয়েই অপেক্ষা করি। উনি হয়তো এখনই আসবেন। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ে ব্যথা হয়ে গেছে, কিন্তু শুভ্র দেখা এখনো পাইনি। যখনই মনে করি বাসায় চলে যাই, সে আর আসবে না। তখনই মনে হয় এখনই হয়তো শুভ্র আসবে। কিন্তু আজকে এর অপেক্ষা করা কোনোভাবে সম্ভব না। বাবা হয়তো চিন্তা করছে। তাই শেষ একবার হাসপাতালের গেটের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে রিক্সা নিয়ে বাসায় চলে আসি। মনটা একদম ভালো নেই। তার এতটা কাছে থেকে তাকে এক নজর দেখার সুযোগ হলো না। কিন্তু আমি এত সহজে দমে যাওয়ার মতো মেয়ে না। কথায় আছে, একবার না পারিলে দেখো শতবার। আমি কাল আবার যাব শুভ্রর জন্য অপেক্ষা করতে। ভার্সিটিতে। ছড়া আর কথার সামনে মাথা নিচু করে বসে আছি। তারা দুজনেই রাগীভাবে আমার দিকে তাকিয়ে আছে। আজ 5 দিন। 5 দিন ধরে বিনা কারণে শুধু শুভ্রকে দেখার জন্য তুই হাসপাতালের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকিস। একদিনও তোর সাথে ওনার দেখা হয় না, তবুও বেহায়ের মতো পরের দিন তুই আবার গিয়ে দাঁড়িয়ে থাকিস। কথা। তুই তো এমন ছিলি না মিহু। একসব পাগলামি এখন ছাড়। তুই আর একদিনও হাসপাতালের সামনে ওনাকে দেখার জন্য যাবি না। আর ওনার কথা আর একবারও ভাববি না। ভুলে যা শুভ্রকে। ছড়া। শান্ত কণ্ঠে, ভুলতেই তো পারছি না আমি তাকে। অনেকবার চেষ্টা করেছি তাকে ভুলে যাওয়ার, তার কথা আর মনে না করার। কিন্তু পর মুহূর্তেই তাকে এক নজর দেখার জন্য অস্থির হয়ে পড়ি। আজকে সেই সোনাকে দেখার জন্য যাব। যদি আর দেখা না পাই, তাহলে মনে করব উনি আমার ভাগ্যে লেখা নেই। মানে কি? তুই আবার যাবি? ছড়া। এতক্ষণ যে তাকে এত কিছু বললাম, তার কোন দামও নেই। শুধু শুধু সেখানে দাঁড়িয়ে থাকাই তার কাজ। যা ইচ্ছা হয় কর। কথা। এভাবে বলছিস কেন তোরা? বললাম তো আজকেই শেষ। আজ যদি দেখা না পাই তাহলে আর যাব না। সত্যি। ছড়ার কথা একে অপরের দিকে একবার তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে আমার কথায় রাজি হয়ে যায়। প্রতিদিনের মতো আজকে ছড়া আমাকে হাসপাতালের সামনে পৌঁছে দিল। মিহু, মনে রাখিস, আজকেই কিন্তু শেষ। এরপর থেকে তুই 1000 বার বললেও আমি আর তোর সাথে নেই। ছড়া। ঠিক আছে। প্রতিদিন এই সময় হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা এখন আমার প্রতিদিনের রুটিন হয়ে গিয়েছে। প্রতিদিন টানা 2 ঘন্টা ধরে তার জন্য অপেক্ষা করা, হয়তো আজকের পর থেকে আর হবে না। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে থেকে হয়তো তার দেখা পাইনি, তবে দেখেছি নতুন কিছু। হাসপাতালে আসা প্রতিটি মানুষের অনুভূতি আমি দেখেছি। দেখেছি কারো স্বজন হারানোর কষ্ট, তো কারো নতুন কিছু পাওয়ার আনন্দ। কেউ নতুন করে বেঁচে থাকার তাগিদে এখানে আসছে, তো কেউ তার প্রিয়জনদের হারিয়ে শূন্য হাতে ফিরে যাচ্ছে। এখানে আসলেই হয়তো মানুষ তার জীবনের আসল অর্থটা বুঝতে পারবে। টাকার পিছনে ছুটে চলা মানুষগুলো কিভাবে বেঁচে থাকার জন্য তার সব অর্থ ব্যয় করে দিচ্ছে। অদ্ভুত। ভাবনায় ছেদ পড়ে পাশে থাকা ছোট দোকানের চা বিক্রেতার কণ্ঠে। আপামনি, আপনারা দেখি প্রতিদিন এই সময় হাসপাতালের সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকেন। কেউ আছে নাকি হাসপাতালে ভর্তি?
না চাচা, আসলে আমি এখানে দাঁড়িয়ে একজনের জন্য অপেক্ষা করি। প্রেমিকের লাইগা? একটু হেসে, অনেকটা তেমনই। ওহ, কত প্রেমিক প্রেমিকারে দেখছি পার্কে বইয়া অপেক্ষা করতে, রেস্টুরেন্টে বইয়া অপেক্ষা করতে। জীবনে এই প্রথম কোন মাইয়েরে দেখতেছি তার প্রেমিকের লাইগা হাসপাতালের সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় অপেক্ষা করতে। চাচা, চাচার কথায় শুধু একটু হাসলাম। প্রায় 2 ঘন্টা হতে চলেছে হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছি। হয়তো শুভ্রর সাথে আর দেখা হবে না। এভাবে আর কখনো তার অপেক্ষায় আমার দাঁড়িয়ে থাকাও হবে না। ইচ্ছে করছে হাসপাতালের ভেতর দৌড়ে গিয়ে তাকে একবার দেখে আসি, কিন্তু সব সময় হচ্ছে থাকলেও তো সম্ভব হয় না। হঠাৎ ফোনটা বেজে ওঠায় হাতে নিয়ে দেখি বাবা কল করেছে। হ্যালো বাবা। মিহু মা, কোথায় তুই? এত দেরি হচ্ছে কেন মা? বাবা, পথেই আছি বাবা, বেশি দেরি হবে না। ঠিক আছে, সাবধানে আয়। বাবা। হাসপাতালের গেটের দিকে শেষ একবার তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম। শুভ্র হয়তো আমার ভাগ্যে নেই, তাই বারবার এত কাছে এসে ফিরে যেতে হচ্ছে। একটু এগিয়ে যেতে নিতেই পিছন থেকে কেউ একজন বলল, মিস মাহিরা। কণ্ঠটা শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ধীরে ধীরে পিছনে ফিরে দেখি শুভ্র। আমি একদম স্তব্ধ হয়ে তার দিকেই তাকিয়ে আছি। বুকের ভেতরে ঝড় শুরু হয়ে গেছে। আপনি হঠাৎ এখানে? সব ঠিক আছে তো? শুভ্র। জি। হ। হ্যাঁ, সব ঠিক আছে। তাহলে এখানে কেন? আ আসলে, এখন কি বলবি তুই মিহু? আ আমার বান্ধবীর বাসা সামনেই, তার কাছেই এসেছিলাম। এখন বাসায় ফিরে যাব। ওহ, এই সময় তো সহজে রিক্সাও পাবে না। চলুন আমি আপনাকে বাসায় পৌঁছে দেই। আপনি শুধু শুধু। আরে সমস্যা নেই, চলুন যাই। আমি ধীরে ধীরে শুভ্র গাড়িতে উঠে বসলাম। শুভ্র গাড়ি স্টার্ট দিল। তারপর, আপনার বাবা এখন কেমন আছেন? বাবা এখন অনেকটাই ভালো আছে, তবুও আমরা তাকে পুরোপুরি খেয়াল রাখার চেষ্টা করি। ভালো। আর আপনি কেমন আছেন? আমি একদম ভালো আছি। মুচকি হেসে, হুম। আসলে সেদিন হঠাৎ করেই একজন জরুরি রোগী চলে আসায় আপনার বাবাকে দেখতে যেতে পারিনি। ওহ, কত অপেক্ষায় ছিলেন জানেন না। হ্যাঁ, নার্স আপুটা বলেছিল। আর আপনার বন্ধু ডাক্তার স্যার, তিনিও ভালোই ছিলেন। ভালো মতো বাবার চেক আপ করে ঔষধ লিখে দিয়েছেন। মিহুর দিকে একবার তাকিয়ে, ও আচ্ছা, ভালো তো। তবুও, আমারই যাওয়ার দরকার ছিল। হুম। এখন কি বলা যায়? ধুর। মিহু, প্রয়োজনের সময় তোর মাথায় কিছুই আসে না। আপনার বাসার সবাই কেমন আছেন? সবাই ভালোই আছে। আচ্ছা। শুভ্রর সাথে টুকটাক কথা বলতে বলতে বাসার সামনে চলে আসলাম। এত কথা বলা হলো অথচ যেটা বলার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম সেই কথায় বলার সাহস হচ্ছে না। বাসায় চলুন। বাবা আপনাকে দেখলে অনেক খুশি হবে। আজ না, আজকে একটু তাড়া আছে। অন্য একদিন নিশ্চয়ই যাব। ঠিক আছে। শুভ্র আমাকে বিদায় দিয়ে গাড়িতে বসতে নিবে এমন সময়। ডাক্তার শুভ্র। শুভ্র আমার দিকে তাকিয়ে, আমাকে শুভ্র বলেই ডাকতে পারেন। বাই দা ওয়ে, কিছু বলবেন? শুভ্র দিকে এগিয়ে গিয়ে, মনে অনেকটা সাহস নিয়ে, আপনি আমার প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে, কি? আমার আমার বন্ধু হবেন? একদমই। মুচকি হেসে, বন্ধু হওয়াই যায়। আমারও এখানে বন্ধু সংখ্যা অনেক কম। তোমার মতো একজন বন্ধু হলে খারাপ হয় না। যাই হোক, আজকে থেকে আমরা ফ্রেন্ড। ছড়া সেদিন বলেছিল, শুভ্রকে মনের কথা বলতে হলে আগে তার সম্পর্কে জানতে হবে। আর তাকে চেনার জানার একটাই উপায় হলো বন্ধুত্ব করা, ঠিক আছে? তো, বন্ধু যখন হয়েছি, তাহলে একে অপরকে তুমি করেই বলতে পারি। হ্যাঁ, তুমি আমাকে মিহু বলে ডাকতে পারো।
সবাই আমাকে এই নামেই ডাকে। মাহিরা থেকে মিহু। আমম। আমি না হয় তোমাকে মাহি বলেই ডাকবো। মুচকি হেসে, তোমার যেমন ইচ্ছা। এইটা আমার ফোন নম্বর। এখন তারা আছে তাই বেশি কথা বলা হলো না। রাতে কল দিও। ঠিক আছে। শুভ্রকে বিদায় দিয়ে বাসায় প্রবেশ করে দৌড়ে নিজের রুমে চলে আসলাম। সবকিছু যেন স্বপ্নের মতো লাগছিল। শুভ্র ফোন নাম্বারটার দিকে তাকিয়ে মুচকি এসে যাচ্ছি। খেয়ালই নেই ভাবি যে সামনে দাঁড়িয়ে আছে। আজ এত খুশি। ব্যাপার কি? ভাবিকে জড়িয়ে ধরে সবকিছু খুলে বললাম। এইটা ঠিক আছে। বন্ধুত্ব করে আগে শুভ্র সম্পর্কে সব জেনে তারপর মনের কথা প্রকাশ করা ভালো। যাই হোক, বেস্ট অফ লাক। মুচকি হেসে, ধন্যবাদ। যদি তুমি সত্যিই মন থেকে কিছু চাও তাহলে তা পূরণ হয় কথাটা কতটুকু সত্য জানি না। তবে আমার মনে হচ্ছে হয়তো কথাটা একটু হলেও সত্য। তাই তো এতদিনের অপেক্ষার পর অবশেষে আজ শুভ্রর সাথে দেখা হলো। শুধু তাই না, আমরা এখন একে অপরের বন্ধু। বন্ধুত্ব শব্দটা ছোট্ট হলেও এর গভীরতা অনেক বেশি। ছড়ার কথাকে ফোন দিয়ে বাসায় আসতে বললাম। বিকেলের দিকে তারা বাসায় চলে আসলো। তিনজন মিলে আমার রুমে বসে আছি। নীরবতা কাটিয়ে কথা বলল। মিহু, এভাবে হঠাৎ করেই আমাদের বাসায় আসতে বললি? সব ঠিক আছে তো? কথা। হুম। সব ঠিক আছে। তোদের সাথে আমার কিছু কথা আছে। সিরিয়াস একটা ভাব নিয়ে। শুভ্রকে নিয়ে কোন কথা? আজকে তার সাথে তোর দেখা হয়নি, তাই না? ছড়া। আমি জানতাম এমনটাই হবে। শুধু শুধু এতগুলো দিন তুই উনাকে একবার দেখার জন্য হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকতি। যাই হোক, উনাকে ভুলে যা মিহু। জানি তোর জন্য উনাকে ভুলে যাওয়া এত সহজ না, তবুও বলছি। আর আমরা আছি তো তোর সাথে। কথা। কথা একদম ঠিক বলেছে মিহু। শুভ্র হয়তো তোর ভাগ্যে লেখা নেই। শুধু শুধু তার জন্য মন খারাপ করে কি হবে তোর? ছড়া। ছড়া আর কথা একদমই এইসব কথা বলে যাচ্ছে। কেউ একবারও আমার কথাটা শোনার প্রয়োজনই মনে করছে না। নিজেরাই নিজেদের মতো করে সব বুঝে ফেলছে, তাহলে আমার কথাটা শুনে কি হবে? ধুর। আজকে শুভ্রর সাথে দেখা হয়েছে। ছড়ার কথা ভূত দেখার মতো করে তাকিয়ে জিহ জিউ হো। সেই কখন থেকে তোরা দুজন বক বক করেই যাচ্ছিস। আরে আমাকে সবটা বলতে তো দিবি নাকি? শুভ্রর সাথে তোর দেখা হয়েছে? কথা হয়েছে তোদের? কি বললি তুই? ছড়া। মনের কথা বলে দিয়েছিস? তারপর উনি কি বললো? কথা। তোদের কথা মতোই তাকে আমার বন্ধু হতে বলেছি। আর সেও রাজি হয়ে গিয়েছে। আমি। সত্যি বলছিস? ছড়া। তারপর? কিভাবে বললি, সব হলো খুলে বল। কথা। তাদেরকে আজকে সারাদিনের ঘটে যাওয়া ঘটনাগুলো খুলে বললাম। আমার তো বিশ্বাসই হচ্ছে না। মানে শেষ মুহূর্তে তোদের দেখা হলো। কথা। সব শুনে মনে হচ্ছে নিয়তি চায় যেন তোরা এক হতে পারিস। ছড়া। জানি না শুভ্রকে কোনোদিন নিজের মনের কথাগুলো বলতে পারবো কিনা। আরে এত চিন্তা করিস না। আমরা আছি তো। ছড়া আর কথা। রাতে। একটু আগেই ছড়া আর কথা তাদের বাসায় চলে গিয়েছে। যাওয়ার আগে বারবার বলে গিয়েছে রাতে শুভ্র ফোন দিলে আমাদের কি কি কথা হয় সেটা তাদের জানাতে। ফোন হাতে নিয়ে বসে আছি। কল দিব কি দিব না এই নিয়ে চরম দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। অবশেষে বড় একটা নিঃশ্বাস নিয়ে কল দিলাম শুভ্রকে। দুইবার রিং হওয়ার পর কল রিসিভ করলো। ওপাশ থেকে অপরিচিত কণ্ঠে কেউ একজন। হ্যালো, কে বলছেন? আমতা আমতা করে, এটা ডাক্তার শুভ্র হাসানের ফোন না? জি, এটা শুভ্র ফোন। কিন্তু শুভ্র ভুল করে তার ফোনটা ফেলে রেখে ইমার্জেন্সি ওয়ার্ডে গিয়েছে। বাই দা ওয়ে, আপনি কে? ওহ। এখন কি বলবো? সত্যিটাই বলে দেই, জি, আমি মাহিরা। শুভ্র। বাকি কথা বলতে না দিয়েই, ও আচ্ছা, ভাবি।
ভাবাচেকা খেয়ে। জি। ভ। ভাবি মানে? হালকা হেসে, তেমন কিছু না, এমনি মজা করলাম আমি। আসলে অ্যান্ডি ছাড়া শুভ্র ফোনে কখনো কোন মেয়ের কল আসতে দেখিনি, তাই আর কি। ও আচ্ছা, আমি তাহলে পরে কল দিব। আর কিছু না বলেই কলটা কেটে দিলাম। ওপাশ থেকে ভাবি ডাক শুনে বুকের ভেতর ধক করে উঠেছিল। এখনো মনে হচ্ছে বুকের ভেতরটা কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। আয়নার সামনে গিয়ে দেখি গাল দুটো একদম লাল গোলাপি হয়ে গিয়েছে। আর কিছু না ভেবে বই নিয়ে পড়তে বসলাম। কিন্তু এমন এক পরিস্থিতির মুখোমুখি হওয়ার পর কোনোভাবেই তো পড়ায় মন দিতে পারছি না। বেশ কিছুক্ষণ পর ফোনটা বেজে ওঠায় হাতে নিয়ে দেখি শুভ্র কল। কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করলাম। হ্যালো মাহি। কণ্ঠটা শুনেই বুকের ভেতর ঝড় শুরু হয়ে গেল। জি। সরি, আসলে ফোনটা ভুল করে রেখে গিয়েছিলাম। আর সাত কলটা রিসিভ করলো। তুমি প্লিজ সাদের কথায় কিছু মনে করো না। সে আসলে। আর কিছু বলতে না দিয়ে, আ আমি কিছু মনে করিনি। হুম। কিছুক্ষণ নীরব থেকে কি করছো? একটু পড়ছিলাম আর কি। ও, কাল ভার্সিটি কয়টায় তোমার? 10টায় একটা ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, কাল দেখা হবে। অবাক হয়ে, দেখা হবে মানে? কোথায় দেখা হবে? কাল সকালে একটা কাজে তোমার ভার্সিটির সামনেই যাব। পরে না হয় তোমার সাথে দেখা করে হাসপাতালে চলে যাব। ঠিক আছে, কাল দেখা হবে। আচ্ছা, এখন তাহলে পড়ো। কাল কথা হবে। শুভ্র কাল আমার ভার্সিটির সামনে আসবে। মানে কাল আমাদের আবার দেখা হবে। খুশিতে ডান্স করতে ইচ্ছা করছে আমার। আজ আর রাতে ঘুম হবে না। মনের ভেতর একটাই কথা, কখন যে সকাল হবে। পরদিন ভার্সিটিতে ছড়া আর কথাকে বললাম শুভ্র ভার্সিটির সামনে আসছে। শুনে তারাও খুব খুশি হলো। তাদেরও অনেক ইচ্ছা ছিল শুভ্রকে দেখার। একটা ক্লাস করে বের হতেই শুভ্র কল দিয়ে জানালো সে ভার্সিটির গেটের বাইরে দাঁড়িয়ে আছে। ছড়া কথা আর আমি ভার্সিটির গেটের সামনে আসতেই দেখি একটু দূরে শুভ্র গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। শুভ্রকে দেখে তো আমি হা হয়ে গেছি। কালো শার্টে তাকে আরো বেশি মায়াবী লাগছে। আর তার এই মায়া দিন দিন আমাকে তার মায়া জালে বেঁধে দিচ্ছে। এই মিহু, কোথায় তোর শুভ্র? আঙুল দিয়ে দেখিয়ে, কালো শার্ট পরে দাঁড়িয়ে আছে দেখ। ছড়া আর কোথাও হা করেই শুভ্র দিকে তাকিয়ে আছে। মিহু রে, তোর শুভ্র তো সেই দেখতে। ছড়া, এই জন্যই তো বলি, মিহু কেন তাকে ভুলে যেতে পারে না। কথা, এই চুপ কর তো তোরা। চল পরিচয় করিয়ে দেই। শুভ্র সামনে আসতেই সে তার হৃদয় দাগ কাটানো মুচকি হাসি দিল। শুভ্র, পরিচিত হও। ছড়া আর কথা, আমার বেস্ট ফ্রেন্ড। হ্যালো। কেমন আছেন? আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। শুভ্র, আপনার কথা মিহুর মুখে অনেক শুনেছি। আজ দেখা হয়ে ভালো লাগলো। কথা, আমার দিকে তাকিয়ে, জি, আমারও। আমম। মিহু তুই তাহলে থাক। আমার আর ছড়ার একটা দরকারি কাজে যেতে হবে। রাতে ফোন দিব। কথা, আরে কোথায় যাচ্ছিস তোরা? অবাক হয়ে, চোখের ইশারায় কিছু একটা বুঝিয়ে, আমাদের কাজ আছে মিহু। তুই থাক। ভাইয়া, একদিন মিহুর সাথে আমাদের বাসায় আসবেন। ছড়া, জি। কথায় ছড়া আমাকে রেখেই চলে গেল। আমি একবার আর চোখে শুভ্র দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে গেলে আমি চোখ নামিয়ে ফেলি। গাড়িতে ওঠো। শুভ্র, কোথায় যাব আমরা? আশেপাশেই যাব। ভয় নেই। মুচকি হেসে আমিও আর কিছু না ভেবে গাড়িতে উঠে বসলাম। আজকের আবহাওয়াটা বেশ সুন্দর। হালকা শীতল এক বাতাস চারদিকে ভেসে বেড়াচ্ছে। আকাশে মেঘ জমে আছে, হয়তো বৃষ্টি হবে। শুভ্র আমাকে নিয়ে কাছেই একটা পার্কে এসে বসলো। দুজন পাশাপাশি বসে আছি, কারো মুখেই কোন কথা নেই।
মৃদু বাতাসের ঝাপটা আমার খোলা চুলগুলো বারবার এলোমেলো করে দিচ্ছে। আজকের আবহাওয়াটা সুন্দর, তাই না, শুভ্র? হ্যাঁ, সত্যিই খুব সুন্দর। হয়তো বৃষ্টি হবে। বৃষ্টি ভালো লাগে তোমার? অবশ্যই। বৃষ্টিতে ভিজতেও খুব ভালো লাগে। যদিও বাবা একটু রাগ করে, তবুও মাঝে মাঝেই আমি আর ভাবি দুজন মিলে বৃষ্টিতে ভিজি। হালকা হেসে, পড়ে নিশ্চয়ই অসুস্থ হয়ে পড়, তাই তো? কিছু বললাম না, শুধু মুচকি হাসলাম। বৃষ্টিতে না ভিজেও কিন্তু বৃষ্টি অনুভব করা যায়। কিভাবে? অবাক হয়ে আমার দিকে তাকিয়ে মৃদু হেসে, বৃষ্টির সময় জানালা দিয়ে বা বারান্দায় বসে এক দৃষ্টিতে তাকিয়ে বৃষ্টির প্রতিটা ফোঁটা মন থেকে উপভোগ করা, ভালো লাগার কিছু মুহূর্ত স্মৃতিচারণ করা, আর তার সাথে প্রিয় কোন গান, কবিতা শোনা। আমি এভাবেই বৃষ্টি বিলাস করি। মন দিয়ে শুভ্র কথাগুলো শুনছিলাম। তাহলে আমিও একদিন এভাবে বৃষ্টি বিলাস করব। মুচকি হেসে ঘুম। আবারও দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ নীরবতার পর, ফুচকা খাবে, শুভ্র? আ আচ্ছা, সামনে একটা ফুচকা স্টল আছে, চলো সেখানে যাই। চলো। শুভ্র আর আমি পাশাপাশি হেঁটে যাচ্ছি। মনের ভেতর একটা অজানা ভালো লাগা কাজ করছে। প্রিয় মানুষটার পাশাপাশি একসাথে হেঁটে যাওয়ার মাঝেও একটা প্রশান্তি পাওয়া যায়। আশেপাশে তাকিয়ে দেখলাম, কেউ কেউ তাদের প্রিয় মানুষের হাত ধরে হেঁটে যাচ্ছে, ও কেউ কেউ প্রিয় মানুষটার কাঁধে মাথা রেখে বসে গল্প করছে। সবাই হয়তো আজকের এই সুন্দর আবহাওয়া উপভোগ করতেই এসেছে। শুভ্র দিকে একবার তাকিয়ে দেখি সে নিচের দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ চোখাচোখি হয়ে গেলে দুজনেই চোখ নামিয়ে ফেলি। ফুচকা স্টলে এসে শুভ্র 2 প্লেট ফুচকা দিতে বলল। দুজন পাশাপাশি একটা বেঞ্চে বসে পড়লাম। একটু পর একটা ছেলে এসে 2 প্লেট ফুচকা দিয়ে গেল। তুমি কি প্রায়ই এখানে আসো? আসলে কিছুদিন হলো আমি পরিবার নিয়ে ময়মনসিংহ এসেছি। আগে অবশ্য এখানেই থাকতাম, বাবা মারা যাওয়ার পর কুমিল্লে চলে গিয়েছিলাম। এতগুলো বছর পর মায়ের জোরাজুরিতে আবার এখানে ফিরে আসা। শুভ্র: ও আচ্ছা। হুম। তুমি খাচ্ছ না কেন? কোন সমস্যা? আরে না, সমস্যা নেই। আসলে আমি তেমন ফুচকা খেতে পছন্দ করি না। কি হহ? সিরিয়াসলি? তুমি আমার দেখা প্রথম কোন মেয়ে যে কিনা ফুচকা পছন্দ করে না? কথাটা শুনে শুধু মুচকি হাসলাম। হঠাৎ শুভ্র ফোনটা বেজে উঠল। শুভ্র ফোন রিসিভ করে কিছু কথা বলল। ওপাশ থেকে কি বললো জানি না, তবে শুভ্র কথা শুনে বুঝতে পারলেন জরুরি কিছু হয়েছে। শুভ্র ফোন রেখে আমার দিকে তাকিয়ে, মাহি, আসলে হাসপাতাল থেকে কল এসেছে, আমাকে ইমার্জেন্সি যেতে বলল। আমি অনেক সরি আসলে। শুভ্র: আরে না না, সরি বলতে হবে না। তুমি যাও। হুম। চলো তোমাকে বাসায় নামিয়ে দিয়ে যাব। শুভ্র: আমি একা যেতে পারবো, তুমি চিন্তা করো না। কোন কথা শুনতে চাই না, চলো। শুভ্র: অবশেষে শুভ্র কথায় রাজি হয়ে যায়। সে আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে হাসপাতালে চলে গেল। আমি রুমে এসে ফ্রেশ হয়ে খাটে বসে আজ সারাদিনের কথা ভাবছি। বারবার শুভ্র পাশাপাশি হেঁটে যাওয়ার মুহূর্তটা চোখের সামনে ভেসে উঠছে। তার আর চোখে তাকানোর পর যখন চোখাচোখি হয়ে যায় তখন লজ্জায় মাখামুখি নিচের দিকে তাকিয়ে থাকাটা আমাকে মাতাল করে দিচ্ছে। ধুরর, আমি শুভ্রকে নিয়ে ভাবতে ভাবতে নিশ্চিত একদিন পাগল হয়ে যাব। রাতে খুব মনোযোগ দিয়ে বই পড়ছি। হঠাৎ করেই বাইরে বৃষ্টি শুরু হয়ে গেল। জানালা দিয়ে এক ধ্যানে বৃষ্টি দেখছি, ঠোঁটের কোণে মৃদু হাসি লেগে আছে। মনে পড়ে গেল সকালে শুভ্র বলা কথাগুলো। মন বারবার অজানায় হারিয়ে যাচ্ছে। শুভ্র বলা কথাগুলোর মাঝে হারিয়ে যাচ্ছি। মনের ভেতর ভালো লাগার সেই গান বেজে উঠছে। খেয়ালি স্বপ্নে বিভোর দুনয়ন, জড়িয়ে রাখে প্রেমে আবরণ। আনমন আহ্বান, অবাক শিহরণ, করছে প্রাণে ভেতর বিচরণ। আনমন আহ্বান, অবাক শিহরণ, করছে প্রাণে ভেতর বিচরণ। বইয়ের পাতায় ডুবছে না যে মন, চোখেও ভাষায় কাঁদছে সারাক্ষণ।
সামনে এলে মন বলছে এখন তোমায় পাওয়া বড় প্রয়োজন। বলো তুমি কি আমার হবে? বলো রাখবে কি অনুভবে? বৃষ্টি আর গানের তালে তালে নিজেকে হারিয়ে ফেলেছি। মনের ভেতর অজানা এক ভালো লাগার অনুভূতি বাসা বেঁধেছে। পরদিন মেঘলা দিনে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। তাই সকাল থেকেই ভাবি আর আমি দুজন মিলে খিচুড়ি রান্না করেছি। জীবনে প্রথমবারের মতো রান্না করলাম। মিহু, এত কষ্ট করে রান্না করলে তোমার শুভ্রকে দিবে না? ভাবি অবাক হয়ে তাকে কিভাবে দিব? আরে মাথা মোটা, ফোন দিয়ে জিজ্ঞেস করো সে কোথায় আছে। ভাবি আচ্ছা। ভাবির কথা মতো ফোন দিলেন শুভ্রকে। কয়েকবার রিং হওয়ার পর ফোন রিসিভ করলো। হ্যালো শুভ্র। হ্যাঁ মাহি, বলো। শুভ্র, কোথায় আছো তুমি? আমি হাসপাতালেই আছি। কেন? ভাবিকে ইশারায় বোঝালাম শুভ্র হাসপাতালেই আছে। ভাবিও কিছু একটা ইশারা দিয়ে বুঝালো আচ্ছা আমি আসি। অবাক হয়ে তুমি এখানে আসবে হঠাৎ? সারপ্রাইজ আছে। অবাক হয়ে আচ্ছা আসো তাহলে। শুভ্রর সাথে কথা বলে ফোন রাখতেই ভাবি একটা টিফিন বক্স আমার দিকে এগিয়ে দিয়ে তাড়াতাড়ি গিয়ে দিয়ে আসো। ভাবি কিন্তু ভাবি বাবাকে কি বলে যাব? আর ভাইয়াও তো বাসায় আছে। আরে আমি আছি তো, সব সামলে নিব। তুমি যাও। খুশি হয়ে ভাবিকে জড়িয়ে ধরে আমি রেডি হয়ে আসি। হাসপাতালের ভেতর প্রবেশ করে শুভ্র কেবিনে গিয়ে দেখি কেউ নেই। কল দেওয়ার পর শুভ্র কেবিনে একটু অপেক্ষা করতে বলল। কিছুক্ষণ পর শুভ্র কেবিনে প্রবেশ করে। সরি একটু দেরি হলো। না, ঠিক আছে। তোমার জন্য সারপ্রাইজ আছে। ও হ্যাঁ, তো কোথায় তোমার সেই সারপ্রাইজ? ব্যাগ থেকে টিফিন বক্স বের করে তার দিকে এগিয়ে দিয়ে এই নাও। কি নিয়ে এসেছো? বক্স খুলে দেখে খিচুড়ি। তুমি রান্না করেছো? অবাক হয়ে হুম। মেঘলা দিনে খিচুড়ি খাওয়া আমার অনেক প্রিয়, তাই সবার জন্যই রান্না করেছি। আমার দিকে তাকিয়ে মুচকি হেসে অনেক অনেক ধন্যবাদ। আমারও মেঘলা দিনে খিচুড়ি অনেক প্রিয়। মুচকি হেসে এত ধন্যবাদ দিতে হবে না, বন্ধুর জন্য করতেই পারি। শুভ্রর সাথে টুকটাক কথা বলে বাসায় চলে আসলাম। দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে গেল। ভালোই যাচ্ছিল আমাদের দিনগুলো। ধীরে ধীরে আমরা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে গিয়েছি। হঠাৎ একদিন বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে রুম থেকে বেরিয়ে দেখি শুভ্র আমাদের ড্রয়িং রুমে বসে আছে, সাথে একজন বয়স্ক মহিলা আর প্রায় আমার বয়সী একটা মেয়ে। তারা হেসে হেসে বাবার সাথে গল্প করছে। ভাইয়া আর ভাবিও তাদের পাশে বসে আছে। কি হচ্ছে এসব? কিছুই তো বুঝতে পারছি না। ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে যেতেই শুভ্র আমাকে দেখে একটা মুচকি হাসি দিল। আরে মিহুমা, এখানে এসো, দেখো কে এসেছে। বাবা। শুভ্রকে হঠাৎ করেই বাসায় দেখে আমি স্তব্ধ হয়ে গিয়েছি। কেন এসেছে তারা? ধীর পায়ে হেঁটে বাবার পাশে গিয়ে দাঁড়ালাম। বাবা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, মিহুমা, দেখ কে এসেছে, তোর শিউলি ফুপি। তাদের দিকে তাকিয়ে হয়তো চিনতে পারছে না, খুব ছোটবেলায় তোকে দেখেছিল। বাবা, শিউলি ফুপি? নামটা কেমন যেন পরিচিত মনে হচ্ছে, কিন্তু চিনতে পারছি না। ভাবির দিকে তাকিয়ে ইশারাকে বোঝালাম। ভাবি আমার কাছে এসে কানে কানে বলল, যতটুকু বুঝলাম শিউলি ফুপি হলো বাবার দূর সম্পর্কের বোন, আর তোমার হবু শাশুড়ি। ভাবি অবাক হয়ে তাকিয়ে, হবু শাশুড়ি মানে? আরে, তোমার ভালোবাসা শুভ্র আম্মু মানেই তো তোমার হবু শাশুড়ি। হালকা হেসে বুঝলাম ভাবি আমার মজা নিচ্ছে, থামো তুমি। শুভ্র দিকে তাকিয়ে দেখি বাবা আর ভাইয়ের সাথে হেসে হেসে কথা বলছে, আর মাঝে মাঝে আর চোখে আমার দিকে তাকিয়ে দেখছে। শিউলি ফুপি আমাকে ডেকে নিজের পাশে বসিয়ে
মাশাআল্লাহ, কত বড় হয়ে গিয়েছে মেয়েটা। আর দেখতেও একদম তার মায়ের মতোই হয়েছে। ফুপি। হালকা হেসে, মিহুই তো আমার কাছে তার মায়ের শেষ স্মৃতি। যাই হোক, মিহু পরিচিত হও শ্রেয়ার সাথে, তোমার ছোট বোন হয়। আর শুভ্রকে তো চেনারই কথা। শুভ্রকে প্রথম দিন হাসপাতালে দেখেই আমার কেমন যেন চেনা চেনা মনে হয়েছিল। পরে ভেবেছি হয়তো আমার মনের ভুল। আসলে খুব ছোটবেলায় একবার শুভ্রকে দেখেছিলেন তো ভাইজান, তাই হয়তো সহজে চিনতে পারেননি। ফুপি। শুভ্রকে চিনব না? বাবা, তুমি তো জানো না এই শুভ্র আমাকে কোন মায়াজালে বেঁধে ফেলেছে। জি বাবা। আমি শ্রেয়াকে নিয়ে আমার রুমে যাই। আমি। অবশ্যই। শ্রেয়া যাও আপুর সাথে। ফুপি। শ্রেয়াকে নিয়ে নিজের রুমে চলে আসলাম। দেখে তো মনে হচ্ছে খুব মিশুক স্বভাবের মেয়ে। যাক, শুভ্র সম্পর্কে অনেক কথাই হয়তো জানতে পারবো। তো কেমন আছো শ্রেয়া? ভালো আছি। তুমি? আমিও ভালো আছি। কোন ক্লাসে পড়ো? অনার্স প্রথম বর্ষে। ও, আচ্ছা। ভালো। ধুর, মনে হয় বেশি কথা বলে না। সবাই তো আর আমার মতো বাচাল না। ভাইয়ের কাছে তোমার কথা অনেক শুনেছি মাহি আপু। উৎফুল্ল হয়ে কি হও? শুভ্র তোমাকে আমার কথা বলেছে? কি কি বলেছে? মুচকি হেসে বলেছে তো সবই। তুমি নাকি ভাইয়ার অনেক ভালো একজন ফ্রেন্ড। তুমি আসলেই অনেক ভালো একটা মেয়ে। সেদিন তুমি ভাইয়ের জন্য খিচুড়ি রান্না করে নিয়ে গিয়েছিলে না? ভাইয়া অনেক খুশি হয়েছিল। আমাকে সারাদিন ধরেই বলেছে আজকে মাহির হাতে স্পেশাল খিচুড়ি খেয়েছি। ও, আরো বলেছে তুমি নাকি ফুচকা খাও না। বুঝলাম। শুভ্র সব কথাই দেখে বলেছে। আচ্ছা, দুই ভাই বোন তাহলে আমাকে নিয়ে অনেক গল্পই করেছে। হালকা হেসে হুম। তবে যাই বলো, তোমার কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। আজ তোমার জন্যই ভাই আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাচ্ছে। ঠিক বুঝলাম না। আবার আগের মতো মানে? কিছুক্ষণ নীরব থেকে সেতু আপু চলে যাওয়ার পর থেকে ভাইয়া অনেক পরিবর্তন হয়ে গিয়েছিল। আমরা সেই আগের শুভ্রকে হারিয়ে ফেলেছিলাম। ভাইয়া কারোর সাথেই ঠিকমতো কথা বলতো না। নিজের প্রতি তার কোন খেয়ালই ছিল না। কিছুদিন আগ পর্যন্ত সে রাতে হাসপাতাল থেকে বাসায় ফিরে আসতো না। দিন রাত হাসপাতালেই কাটিয়ে দিত। আসলেই তো। শুভ্র প্রায় রাতেই হাসপাতালে থাকতো। জিজ্ঞেস করলে বলতো ওভারটাইম আছে। আর এই সেতুকে? কিন্তু সেতু? ভাইয়া সেতু নামের একজনকে ভালোবাসতো। ইনফ্যাক্ট হয়তো এখনো ভালোবাসে। কথাটা শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। শুভ্র অন্য কাউকে ভালোবাসে? স শুভ্র তো কোনোদিন আমাকে বলেনি যে সে কাউকে ভালোবাসে। বলার কথা না। সে তো আপু কখনোই ভাইয়ের যোগ্য না। ভাইয়া তাকে পাগলের মতো ভালোবাসতো। আর সে কখনো ভাইয়ের মূল্যই দেয়নি। কথাগুলো শুনে মাথাটা কেমন জানি ঘুরছে। কি হয়েছিল? একটা বড় নিঃশ্বাস নিয়ে। 2 বছরের সম্পর্ক ছিল তাদের। আমরা আগে কুমিল্লায় যেই বাসায় ছিলাম তার পাশের বাসায় সেতু আপুরা নতুন ভাড়া এসেছিল। ভাইয়া তখন মেডিকেলে পড়তো আর আপু পড়তো ভার্সিটিতে। হঠাৎ করেই একদিন আপুর সাথে আমার আর ভাইয়ের দেখা হয়, তারপর পরিচয়। কিছুদিন পর ভাইয়া এসে আমাকে বলে, শ্রেয়া জানিস, সেতু আমাকে পছন্দ করে। আমি অবাক হয়ে ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম, তুইও কি পছন্দ করিস আপুকে? ভাইয়া শুধু বলেছিল জানি না, হয়তো করি। সেতু আপু দেখতে যেমন সুন্দরী তেমনি তার ব্যবহার, এমন মেয়েকে কেনা পছন্দ করে। ভাইয়ারও ধীরে ধীরে সেতু আপুকে ভালোবেসে ফেলে। শ্রেয়া। স্তব্ধ হয়ে কথাগুলো শুনছিলাম। তারপর কি হলো? আমার দিকে তাকিয়ে, প্রথম দিকে সব ভালোই ছিল। তারপর হঠাৎ করেই সেতু আপু ভাইয়াকে ইগনোর করতে শুরু করে। ভাইয়া ভেবেছিল আপু হয়তো কোন কারণে রাগ করে আছে। তাই সেদিন ভাইয়া আপুর ভার্সিটিতে যায়। আর দেখে সেতু আপু অন্য একজন ছেলেকে জড়িয়ে ধরে বসে তার বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে। ভাইয়া পুরো স্তব্ধ হয়ে গিয়েছিল।
সে আপুর সামনে গিয়ে দাঁড়াতেই আপু হতভম্ব হয়ে যায়। হয়তো ভাবেনি ভাইয়া তার ভার্সিটিতে যাবে। ভাইয়া আপুর উপর রেগে গিয়ে কয়েকটা কথা শোনাতেই সব সত্যিটা বেরিয়ে আসে। আসলে সেতু আপু কখনোই ভাইয়াকে ভালোবাসেনি। তার কিছু ফ্রেন্ডরা তাকে বলেছিল পারলে একজন মেডিকেলের স্টুডেন্টের সাথে রিলেশনের অভিনয় করে দেখাতে। সেতু আপু তাদের শর্তে রাজি হয়ে আমার ভাইয়ের অনুভূতি নিয়ে খেলা করেছে। সে কত সহজে সেদিন ভাইয়াকে বলেছিল ভাইয়ার মতো কেউ একজন নাকি তার সাথে যায় না। শুধুমাত্র সেই ফ্রেন্ডদের দেখানোর জন্যই ভাইয়াকে তার 2 বছর সহ্য করতে হয়েছে। কিছুক্ষণ নীরব থেকে ভাইয়া অনেক ভেঙে গিয়েছিল। সেতু আপু থেকে ভালো না বাসলেও ভাইয়া তো আপুকে সত্যিই ভালোবাসতো। পরে মায়ের জোরাজুরিতে আমরা এখানে চলে এসেছি। শ্রেয়া, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। এমনটা কি সম্ভব? কি বলবো সত্যিই বুঝতে পারছি না। শুভ্রকে দেখে কখনো বুঝিনি তার সাথে এমন কিছু ঘটে গিয়েছে। লেখিকা মিহিয়া মেরিন। ভাইয়া এমনই। যাক সেই কথা, আমি কিন্তু জানি তুমি ভাইয়াকে পছন্দ করো। শ্রেয়া, অবাক চোখে তাকিয়ে, কে বলেছে তোমাকে? মুচকি হেসে, কাউকে বলতে হয় না। আমি বুঝতে পারি। আমার জানি তুমি কখনোই সেতু আপুর মতো হবে না। তোমার উপর বিশ্বাস আছে আমার। শ্রেয়ার কথায় শুধু একটু মুচকি হাসি দিলাম। মানুষ কিভাবে একজনের অনুভূতি নিয়ে খেলা করতে পারে? সেতু মেয়েটা ইচ্ছা করে শুভ্র মনে যে আঘাত দিয়েছে, একদিন সেই আঘাত সে নিজেও পাবে। কেননা দেরিতে হলেও প্রকৃতি তাকে তার কর্মের শাস্তি দিবেই। শিউলি ফুপি যাওয়ার আগে আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে, সবাইকে নিয়ে আমাদের বাসায় যেও। তুমি আমার মেয়ের মতোই, এই মাকে যখনই দেখতে ইচ্ছে হবে তখনই বাসায় চলে আসবে। ফুপি, ঠিক আছে ফুপি। শুভ্র যাওয়ার আগে সবার অগোচরে আমার গাল আলতো করে টেনে তার সেই হৃদয় ছোঁয়া মুচকি হাসিটা দিয়ে গেল। রাতে শ্রেয়ার বলা কথাগুলো ভাবছি। শুভ্র আমার জীবনের প্রথম ভালো লাগার অনুভূতি। হয়তো সেতু মেয়েটার শুভ্র জীবনের প্রথম ভালো লাগার অনুভূতি ছিল। প্রথম ভালোবাসা মানুষ সহজে ভুলে যেতে পারে না, শুভ্র পারেনি। কিছু একটা ভেবে ফোনটা হাতে নিয়ে শুভ্রকে একটা টেক্সট পাঠালাম। কাল সকাল 10টায় পার্কে অপেক্ষা করব। ফোনটা হাত থেকে রেখে বাহিরের আকাশের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছি। সকালে পার্কে বসে আছি। একটু পর পিছন থেকে কেউ একজন মাথায় টোকা দিল। ঘুরে দেখি শুভ্র। কি ব্যাপার? হঠাৎ মাহি ম্যাডামের জরুরি তলব। শুভ্র, তেমন কিছু না, কয়েকজনের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিব। আচ্ছা, কোথায় তারা? শুভ্র, আসবে, একটু অপেক্ষা করো। হুম। বাই দা ওয়ে, এভাবে হাঁ করে কি দেখছিলে এতক্ষণ? বাই এনি চান্স কারো উপর ক্রাশ খেলে নাকি? হালকা হেসে, এমন ভুল আর করো না। আমি কিন্তু এখন তোমার বড় ভাই। একটু 19-20 হলেই তোমার বাবাকে গিয়ে বিচার দিব। শুভ্র দিকে তাকিয়ে মনে মনে এ হও, আসছে আমার ভাই হতে। হু হো, তো বড় ভাই যখন হও তাহলে আজকে থেকে ভাইয়া বলেই ডাকবো। কি বলো? মুখটা কালো করে থাক। এত আদিক্ষেতা করা লাগবে না। মায়াবিনী কন্যাদের মুখে ভাইয়া ডাক শুনলে বুকের ভেতর চিন চিন করে। শুভ্রকে কিছু একটা বলতে যাব তার আগেই ওই তো তারা চলে এসেছে। শুভ্র পিছনে তাকিয়ে দেখে, শুভ্র পিছনে ঘুরে দেখে কয়েকজন পথচারী শিশু দৌড়ে এদিকে আসছে। মিহু তাদের দিকে একটু এগিয়ে যেতেই তারা দৌড়ে এসে মিহুকে জড়িয়ে ধরে। মিহু হাসি মুখে তাদের সাথে কথা বলছে। শুভ্র অবাক চোখে তাদের দিকেই তাকিয়ে আছে। শুভ্র দিকে তাকিয়ে দেখি সে হাঁ করে আমাদের দেখছে। হয়তো কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। তাই সবাইকে নিয়ে শুভ্র সামনে এসে, বাচ্চারা, এটাই হলো তোমাদের শুভ্র ভাইয়া আর শুভ্র, এরা এক একটা হলো আমার ভালোবাসা, আমার পিচ্ছি ফ্রেন্ড। পরিচিত হও। মিনু, বাবলি, সুমন, রবিনের জয়। তাকিয়ে দেখে বাচ্চাগুলো সর্বোচ্চ 4-7 বছর বয়সী হবে। একটা মুচকি হাসি দিয়ে, কেমন আছো তোমরা? শুভ্র, সবাই একসাথে, ভালো আছি।
আচ্ছা চলো, সবাই মিলে বসে গল্প করি। আমি, সবাই একসাথে বসে গল্প করছি। বাচ্চাদের মধ্যে একটা আলাদা শক্তি থাকে। তারা খুব সহজেই সবাইকে আপন করে নিতে পারে, তাদের মায়া ফেলে দিতে পারে। শুভ্র ক্ষেত্রেও তাই হয়েছে। এই বাচ্চাগুলো খুব অল্প সময়ের মধ্যেই শুভ্রর সাথে মিশে গিয়েছে। আমিও বসে বসে তাদের বলা কথাগুলো শুনছি। ভাইয়া দেখো, মিহু আপা আমাদের সবাইকে নতুন জামা কিনে দিছে। কেমন হয়েছে? মিনু, তাই নাকি? খুব সুন্দর হয়েছে। তোমাদের সবাইকে খুব সুন্দর লাগছে। শুভ্র, আমি একটা কথা বলি? বাবলি, হ্যাঁ অবশ্যই, বলো। শুভ্র, তুমি আর মিহু আপা কি প্রেম করো? বাবলি, 4 বছর বয়সী বাবলির মুখে কথাটা শুনে আমি আর শুভ থতমত খেয়ে একে অপরের দিকে তাকিয়ে আছি। তারপর শুভ্র মুখ টিপে একটা হাসি দিয়ে, বাবলি বুড়ি, তুমি জানো প্রেম মানে কি? শুভ্র, জানি তো। আমি সিনেমা দেখছি, নায়ক হইল প্রেমিক আর নায়িকা হইল প্রেমিকা। বাবলি, বাবলির কথা শুনে ফিক করে হেসে দিয়ে, বাবলি বুড়ি তো দেখি অনেক কিছুই জানে। কিন্তু মিহু তো আমার প্রেমিকা না। আমার প্রেমিকা হবে তোমার মতো কিউট একজন। তোমার মিহু আপুর মতো এমন ডাইনি ভূত না। শুভ্র, শুভ্র কথা শুনে চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে রাগী কণ্ঠে, আমি ডাইনি ভূত? সত্যি আপা, চোখ বড় বড় কইরা তাকাইলে তোমারে পুরাই ভূতের মতো লাগে। রবিন, রবিনের কথায় সবাই একসাথে হেসে ওঠে। শুভ্র তো হাসতে হাসতে শেষ। রাগে দুঃখে মুখটা অন্যদিকে ঘুরিয়ে বসে আছি। আমি নাকি ডাইনি ভূত? পিচ্ছিগুলোর বিশেষ অনুরোধে শুভ্র তাদের সাথে ফুটবল খেলছে। দূরে বসে তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, ঠোঁটে লেগে আছে মুচকি হাসি। বাচ্চাদের সাথে খেলতে গিয়ে শুভ্র নিজেও বাচ্চা হয়ে গিয়েছে। একটু পর পর তাদের মিষ্টি হাসির শব্দ শোনা যাচ্ছে। এই প্রথম শুভ্রকে এতটা হাসি খুশি দেখছি আমি। ইচ্ছে করছে এক্ষুনি শুভ্র কাছে গিয়ে বলি, শুভ্র, আমি জানি তোমার অতীতে অনেক কিছুই ঘটে গিয়েছে। ভালোবাসা নামক এক বিশ্বাসঘাতক তোমার মনের কোণে যে গভীর আঁচড় কেটে দিয়ে গিয়েছিল। সময়ের সাথে সাথে হয়তো সেই আঁচড়ের ক্ষত পূরণ হয়ে যাবে, কিন্তু তার দাগ থেকেই যাবে। কিন্তু তাই বলে তোমার জীবন থেমে থাকবে না, কেননা জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না। যার জন্য তোমার প্রথম ভালো লাগার অনুভূতি, যাকে পাওয়ার জন্য তুমি দুহাত বাড়িয়ে দিয়েছিলে, দেখো সেই তোমার হাত টেনে নিয়ে অন্ধকার ঘেরা পথে একা ফেলে চলে গিয়েছে। এখন তোমাকে সেই অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য কাউকে প্রয়োজন। আর আমি সেই জন হতে চাই, যে তোমার হাত শক্ত করে ধরে তোমায় আলোর পথ দেখাবে। আমি তোমায় বুঝাতে চাই ভালোবাসার আসল অর্থ। ভালোবাসার সম্পর্ক হওয়া উচিত একদম পবিত্র, যেখানে বিশ্বাসঘাতকের কোন স্থান থাকে না। আমি জানি না মানুষের কাছে ভালোবাসা আসল মানে কি। তবে আমার কাছে ভালোবাসার মানে হলো ভালোবাসার মানুষটাকে সুখে রাখা, তার অপূর্ণগুলো পূরণের চেষ্টা করা, তার হাত ধরে নির্দ্বিধায় সারা জীবন পাড়ি দেওয়া। ভালোবাসা লুকিয়ে নেই বিলাসিতায়, বরং লুকিয়ে আছে জীবনের প্রতিটি স্তরে। সাধ্যের মধ্যে সবটা ভালোবাসা নিয়ে আমি তোমার সামনে হাজির হতে চাই। তোমার চোখে চোখ রেখে মন থেকে বলতে চাই, এই তুমিটা আমার, শুধুই আমার। কথাগুলো ভাবতে ভাবতে মুচকি হাসি দিয়ে একটু দূরে এগিয়ে গেলাম। এদিকে শুভ্র খেলার মাঝে একবার মিহুর দিকে তাকিয়ে দেখে মিহু সেখানে নেই। আশেপাশে ভালোভাবে তাকিয়ে দেখে মিহু কোথাও নেই। এবার বেশ চিন্তায় পড়ে যায় সে। দৌড়ে এদিক সেদিকে মিহুকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও মিহু নেই। সে আবার দৌড়ে ফিরে এসে দেখে সব বাচ্চাদের সাথে মিহু দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে মুচকি হেসে যাচ্ছে, সবার হাতে এতগুলো বেলুন। তাকে এভাবে চিন্তায় ফেলে দিয়ে মিহুকে এমন স্বাভাবিক থাকতে দেখে রেগে যায় শুভ্র। মিহুকে ছাড়িয়ে দেওয়ার জন্য এগিয়ে যেতেই সবাই একসাথে বলে ওঠে, হ্যাপি বার্থডে ডিউ, হ্যাপি বার্থডে ডিউ, হ্যাপি বার্থডে ডিউ শোর, হ্যাপি বার্থডে ডিউ। শুভ্র অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। আজকে তার জন্মদিন, ভুলেই গিয়েছিল সে। চলো চলো, কেক কাটবো। আমি
ইয়ে হ হ, কেক কাটবো, সব পিচ্ছি একসাথে। শুভ্র হাত ধরে টেনে নিয়ে আসলাম। কি হো হো? সারপ্রাইজটা কেমন ছিল? অবাক চোখে আমার দিকে তাকিয়ে, তুমি কিভাবে? ভালোবাসার মানুষের সব খবরই রাখতে হয়, শ্রেয়া বলেছিল। এখন কথা না বাড়িয়ে কেক কাটো। শুভ্র কেক কাটার পর পিচ্ছিগুলোর মাঝে ভাগ করে দিলাম। সবাই খুব খুশি ছিল আজ। সত্যিই দিনটা ভালো ছিল। পিচ্ছিগুলো চলে যাওয়ার পর আমি আর শুভ্র পার্কে পাশাপাশি হাঁটছি। মাহি, সত্যি বলছি, আজ আমি অনেক বড় সারপ্রাইজ পেয়েছি। আজকে আমার লাইফের বেস্ট জন্মদিন ছিল। বাই দা ওয়ে, তুমি কিভাবে জানলে আমার অসহায় বাচ্চাদের সাথে সময় কাটাতে ভালো লাগে? শুভ্র দিকে তাকিয়ে, বাচ্চাদের সাথে সময় কাটাতে কম বেশি সবারই ভালো লাগে। মাঝে মধ্যে পার্কে এসে তাদের সাথে আমার পরিচয়। অদ্ভুত হলেও তাদের ভালোবাসায় কোন স্বার্থ থাকে না, শুধুমাত্র একটু ভালোবাসা আর ভালো ব্যবহার পাওয়ার জন্য তারা বারবার ছুটে আসে। বাচ্চাগুলো আগে কখনো কারো জন্মদিন উদযাপন করেনি। তাই ভাবলাম। এক দৃষ্টিতে মিহুর দিকে তাকিয়েছিল, তারপর একটা মুচকি হাসি দিয়ে, খুব ভালো করেছো। তাদের সাথে আমার সময়টা অনেক ভালো ছিল। ঘড়ির দিকে তাকিয়ে কিছু একটা ভেবে, চলো শিউলি ফুপির সাথে একটু দেখা করে আসি। হুম, চলো। শুভ্রর সাথে তাদের বাসায় আসলাম। শুভ্র অনেকক্ষণ ধরেই কলিং বেল বাজিয়ে যাচ্ছে, কিন্তু কেউই দরজা খুলে দিচ্ছে না। বাসায় কি কেউ নেই নাকি? এমন তো হওয়ার কথা না। শুভ্র, তোমার কাছে চাবি নেই? আমার কাছে। হ্যাঁ, আছে তো। শুভ্র। শুভ্র দরজা খুলে ভেতরে প্রবেশ করে দেখে পুরো বাসায় অন্ধকার। শুভ্র অবাক হয়ে কোনো মতে লাইট অন করতেই ঠাস, আচমকা শব্দ হওয়ায় শুভ্র চমকে উঠে সামনে তাকাতেই দেখে শ্রেয়া, সাদ, মেঘ, হিমিকা, শুভ্র মা আর মিহুর বাবা দাঁড়িয়ে আছেন। সবাই মিলে শুভ্রকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। শুভ্র অবাক চোখে একবার আমার দিকে তাকালো। বিনিময়ে শুধু একটা মুচকি হাসি দিলাম। শিউলি ফুপি এসে শুভ্র কপালে আলতো করে চুমু খেয়ে জড়িয়ে ধরলেন। শুভ জন্মদিন বাবা। ফুপি, ধন্যবাদ আম্মু। আমার দিকে তাকিয়ে শুভ্র, একটু ধন্যবাদ মাহি আপুকে দিও ভাইয়া। এসব তো আপুরই প্ল্যান ছিল। শ্রেয়া, মুচকি হাসি দিয়ে, ধন্যবাদ মাহি। প্রিয় মানুষের জন্য এটা খুব স্বাভাবিক। আমি চাই তুমি ঠিক এভাবেই হাসি খুশি থাকো। হুম। নিচের নোটগুলো একটু পড়বেন প্লিজ। সারাটা দিন সবাই মিলে খুব আড্ডা দিলাম। বেশ হাসি খুশি ভাবে আজকের দিনটা ভালোই কাটলো। সন্ধ্যার পর সবাইকে নিয়ে বাসায় চলে আসলাম। রাতে কফির মগ হাতে বারান্দায় বসে বসে আকাশের দিকে তাকিয়ে আছি। জানি না শুভ্র মনে কোনোদিন জায়গা করে নিতে পারবো কিনা, কখনো তাকে মনের কথাগুলো বলতে পারবো কিনা। তবে যত যাই হোক, আমি সব সময় চাইবো শুভ্র যেন ভালো থাকে। কথাগুলো ভাবছি, হঠাৎ করে ফোনে একটা মেসেজ আসে। আজকে সারপ্রাইজগুলো এতটাই স্পেশাল ছিল যে শুধু ধন্যবাদ দিয়ে এর শোধ করা যাবে না। এর জন্য প্রয়োজন স্পেশাল ট্রিট। হিসাবের খাতায় লিখে রাখো, একদিন সুদে আসলে ফিরিয়ে দিব। আমিও একদিন তোমায় একটা বড় সারপ্রাইজ দিয়ে চমকে দিব। শুভ্র। মেসেজটা পড়ে আনমনে মুচকি হাসি দিলাম। আমার জন্য তো বড় সারপ্রাইজ সেটাই হবে যখন তুমি আমার ভালোবাসা বুঝতে পেরে তোমার মনের কোণে আমার জন্য ছোট্ট একটা জায়গা করে দিবে। মনে মনে কথাগুলো বললাম। 6 মাস পর। দেখতে দেখতে 6টা মাস পার হয়ে গেল। আমার আর শুভ্র বন্ধুত্বটা এখন আরো গভীর হয়ে গিয়েছে। কেন জানি না, আমার মনে হয় শুভ্র মনেও আমার জন্য এক ভালো লাগার অনুভূতি কাজ করে। প্রতিটি দিনই আমরা দেখা করি। কোনোদিন দেখা না হলে শুভ্র দিনে কয়েকবার ফোন দেয়। ঘন্টার পর ঘন্টা দুজন গল্প করি, তবুও তার সাথে কথা বলার আক্ষেপ থেকে যায়। শুভ্র এখন আগের থেকে পুরোপুরি পাল্টে গিয়েছে। এখন রাত হলেও সে বাসায় ফিরে যায়। ফুপি শুভ্র এই পরিবর্তনে খুব খুশি। সেদিন শ্রেয়া বাসায় এসেছিল। কথায় কথায় বলে উঠল, শুভ্র নাকি এখন সেতুর কথা একবারও মনে করে না। সারাদিন ব্যস্ত সময়ের পরও পরিবারের সাথে সময় কাটায়।
কথাগুলো শুনে খুব ভালো লেগেছিল। শুভ্র আর আমি নদীর ধারে পাশাপাশি বসে আছি। শুভ্র মাঝে মাঝে বাদাম ছিঁড়ে আমার হাতে দিচ্ছে। তার এসব ছোটখাটো পাগলামিগুলো আমার মন ছুঁয়ে দেয়। জায়গাটা খুব সুন্দর, তাই না? শুভ্র: হুম, খুব সুন্দর। দেখো, কত মানুষ তার প্রিয় মানুষটার কাঁধে মাথা রেখে প্রকৃতির এই স্নিগ্ধ পরিবেশটা উপভোগ করতে এসেছে। কিছুক্ষণ চুপ থেকে, মা বাবা ভাই বোন ছাড়া আর কেউ প্রিয় মানুষ হয় না মাহি। তারা হয় সাময়িক ভালো লাগার সঙ্গী। দিন শেষ তোমার বিশ্বাসকে ছেড়ে দিয়ে তারা আসল রূপ প্রকাশ করে। শুভ্র: শুভ্র দিকে এক দৃষ্টিতে তাকিয়ে, সবাই তো আর সেতু অপূর্ণত হয় না শুভ্র। অবাক হয়ে আমার দিকে তাকিয়ে, সেতু? তুমি কিভাবে? অন্যদিকে ফিরে শ্রেয়া বলেছিল, তুমি এক বিশ্বাসঘাতককে নিজের মনে জায়গা করে দিয়েছিলে। নিচের দিকে তাকিয়ে নরম সুরে, প্রথম দেখায় তাকে ভালোবেসে ফেলেছিলাম। দুদিন পর যখন সেতু বলল সেও আমাকে পছন্দ করে, তখন কোনো কিছু না ভেবেই আমি তাকে হ্যাঁ বলে দেই। আর দেখো, 2 বছরে একবারও আমার কাছে একবারও সন্দেহ হয়নি যে সে আমাকে নিয়ে গেম খেলছে। সেতুর কাছে শর্তে জিতে যাওয়া কারো মন ভাঙা থেকে জরুরি মনে হলো। শুভ্র: এখনো ভালোবাসো তাকে? ভালোবাসা জীবনে একবারই আসে, আর প্রথম ভালোবাসা ভুলে যাওয়া যায় না। সময়ের সাথে সাথে হয়তো নিজেকে স্বাভাবিক করতে পারা যায়, তবুও মনের কোণে কোথাও না কোথাও সে থেকেই যায়। প্রথম ভালোবাসা। একটু নীরব থেকে, শুভ্র, তুমি এখনো জানোই না ভালোবাসা মানে কি? হ্যাঁ, এটা ঠিক যে প্রথম ভালোবাসা সহজে ভুলে যাওয়া যায় না। কিন্তু প্রথম ভালোবাসা মানে দুজন দুজনকে মন থেকে ভালোবাসা। সে যদি সত্যিই তোমাকে মন থেকে ভালোবাসার পর বিশ্বাসঘাতকতা করে চলে যায়, তবুও সেটাকে প্রথম ভালোবাসা বলা যায়। কিন্তু সে তো আপু তো কখনো তোমায় ভালোবাসেনি, শুধু জেতার জন্য নাটক করেছে। সেদিকে থেকে বলতে গেলে তোমার ভালোবাসা ছিল একতরফা। একতরফা ভালোবাসা তো সহজে ভুলে যাওয়া সম্ভব না। শুভ্র: শুভ্র দিকে এক ধ্যানে তাকিয়ে, আমার ধারণা, তোমার মনেও কখনো সেতু অপুর জন্য ভালোবাসা ছিলই না। মানে এটা একতরফা ভালোবাসা না। মাহি: তুমি কি বলতে চাও ঠিকভাবে বলো। শুভ্র: তুমি সেতু অপুর সৌন্দর্যের পূজারী ছিলে শুভ্র। কাউকে প্রথম দেখায় ভালোবাসা স্বাভাবিক, কিন্তু তার পরের দেখায় তার মনের অনুভূতি প্রকাশ করা একটু অদ্ভুত। তুমি সেতু অপুর প্রতি এতটাই মুগ্ধ ছিলে যে তার মনের কথাগুলো বলার সাথে সাথে হ্যাঁ বলে দিয়েছ। কোনোদিক চিন্তা করনি, একবার তার সম্পর্কে জানার প্রয়োজন মনে করনি? যদি সেতু অপুর জায়গায় একজন শ্যামবর্ণের কেউ থাকতো, তাহলেও তুমি একবার হলেও ভেবে দেখতে। মাহি: হয়েছে, থামো। অনেক দেরি হয়ে গিয়েছে, চলো ফিরে যাই। একটা দীর্ঘশ্বাস ফেলে, চলো। সেদিনের পর আর 2 দিন। এই 2 দিনে শুভ্র একবারের জন্য হলেও ফোন করেনি। আমিও তাকে একবারই ফোন দেইনি। রাতে বই নিয়ে পড়ছিলাম এমন সময় ভাবি রুমে আসে। কি করছো? ভাবি: এই তো পড়ছিলাম একটু। একটু চুপ থেকে, আমার মনে হয় শুভ্রকে তোমার মনের কথা বলে দেওয়া উচিত। একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবির দিকে তাকিয়ে, আর সম্ভব না ভাবি। সেদিন শুভ্র কথাগুলো দিয়ে বুঝেছি, আমার জন্য তার মনে কোনো অনুভূতি নেই। তবুও একবার শেষ চেষ্টা করেই দেখো। ভাবি: লাভ নেই ভাবি, শুধু শুধু বন্ধুত্বটা নষ্ট হবে। তখন একবারই তাকে হারিয়ে ফেলবো। সক্রেটিস কি বলেছে জানো তো? কারোর সাথে তাড়াতাড়ি বন্ধুত্ব করবে না, কিন্তু একবার বন্ধুত্ব হয়ে গেলে সেটাকে দৃঢ় এবং স্থায়ী করবে। আমাদের বন্ধুত্ব দৃঢ় করতে পেরেছি কিনা জানি না, তবে স্থায়ী করতে চাই। আমার মাথায় হাত বুলিয়ে, তবুও কাল আমার কথায় একবার গিয়ে বলেই দেখো। কিছুক্ষণ ভাবির দিকে তাকিয়ে, পরদিন হাসপাতালের সামনে এসে দাঁড়ালাম। জানি এখন শুভ্র হাসপাতালেই আছে। শুভ্র কেবিনের সামনে এসে একটা বড় নিঃশ্বাস নিয়ে প্রবেশ করতেই থমকে গেলাম। একটা মেয়ে শুভ্রকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। শুভ্র স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সেতু, তুমি? দরজার দিকে তাকিয়ে আমাকে দেখেই, মা। কি? শুভ্র। শুভ্র মুখে মাহি শব্দ শুনে সেতুও ঘুরে তাকালো।
আমি একবার সেতুর দিকে তাকিয়ে আবার শুভ্র দিকে তাকালাম। সবাই ঠিক বলেছিল সেতু সত্যিই অসম্ভব সুন্দরী, কিন্তু সে এখানে কি করছে? তাদের মাঝে কি সব ঠিক হয়ে গিয়েছে? আ আমি সরি। আর এক মুহূর্ত অপেক্ষা না করেই বাসায় চলে আসলাম। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। তাহলে শেষ পর্যন্ত শুভ্রকে হারিয়ে ফেললাম। এই জন্যই দুদিন আমাকে কল দেয়নি। না, আমি আর বিরক্ত করব না তাদের। শুভ্র যার সাথেই থাকুক, আমি চাই সে ভালো থাকুক। শুভ্রর সাথে দেখা হয় না আজ 2 মাস। সে অবশ্য অনেকবার যোগাযোগ করতে চেয়েছিল, কিন্তু আমি করিনি। 2 মাসে অনেক কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি তাকে ভুলে থাকার, কিন্তু সম্ভব হয়নি। তাহলে আমার ভালোবাসাটা কি একতরফা ছিল, নাকি শুধু মোহ? বিকালে বারান্দায় বসেছিলাম, হঠাৎ সে আসে। মাহি আপু, মাহি আপু, আমার সাথে একটু চলো না। কোথায়? এই নদীর ধারে। লাজুক এসে, আসলে আমি একজনের সাথে দেখা করব, কিন্তু একা যাওয়ার সাহস পাচ্ছি না। তুমি সাথে চলো প্লিজ। কিন্তু আমি, প্লিজ প্লিজ প্লিজ। অবশেষে বাধ্য হয়ে শ্রেয়ার সাথে নদীর ধারে আসলাম। শ্রেয়া আমাকে একটা বেঞ্চে বসতে বলে একটা দূরে চলে গেল। আমিও চুপচাপ বসে আছি। হঠাৎ একটা ছোট্ট বাচ্চা এসে আমার হাতে একটা কাঠগোলাপ দিয়ে দৌড় দিল। আমি অবাক হয়ে বাচ্চাটাকে ডাকতে যাব, তার আগেই একজনের পর একজন বাচ্চা আমার হাতে কাঠগোলাপ দিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। আমি হতভম্বের মতো তাকিয়ে সব দেখছি। হঠাৎ একটা পরিচিত কণ্ঠ শুনে সামনে তাকিয়ে দেখি শুভ্র ধীর পায়ে আমার দিকেই এগিয়ে আসছে। শুভ্রকে দেখে সেই প্রথম দিনের মতো আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি ধীরে ধীরে বসা থেকে উঠে দাঁড়াতেই শুভ্র আমার খুব কাছে চলে আসলো। আমার হাতের আঙুলের ফাঁকে নিজের আঙুল দিয়ে শক্ত করে হাত দুটো চেপে ধরে আমার কপালে কপাল ঠেকিয়ে বলল, এই অভিমানী মায়াবতী। শীতল কণ্ঠে। শুভ্র এতটা কাছে আসায় আমি স্তব্ধ হয়ে গিয়েছি, আর হঠাৎ তার শীতল কণ্ঠ শুনে কেঁপে উঠলাম। স শুভ্র। আমার গালে তার নাম ঘষে। উমম। ক কি করছো তুমি? কথা ঠিকভাবে বলতে পারছি না। আমার কোমরে ধরে একটানে নিজের সাথে মিশিয়ে, এতদিন আমার থেকে দূরে দূরে ছিলে, তাই একদম কাছে চলে আসলাম। নিজের কি অবস্থা করেছো তুমি? চোখের নিচে কালি পড়ে গিয়েছে, আগের থেকে শুকিয়ে গিয়েছো। ছাড়ো আমাকে। আমি একদম ঠিক আছি। ছাড়ো, সবাই দেখছে। দেখো। ছেড়ে যাওয়ার জন্য কি ভালোবেসেছিলে? সেদিন তোমার বলা কথাগুলো অনেক ভেবে দেখেছি। তুমি ঠিকই বলেছিলে, সেতু কখনো আমার ভালোবাসা ছিল না, আমার মোহ ছিল। সেদিন এসব ভাবতে ভাবতে আমি বুঝতে পেরেছিলাম, আমার প্রথম ভালো লাগার অনুভূতি সেতুর জন্য না, বরং তোমার জন্য। সেদিন ভেবেছিলাম তোমার সাথে দেখা করে সব বলবো, কিন্তু তার আগেই সেতু চলে আসে। আর তুমিও ভুল বুঝে দূরে সরে যাও। যাকে সত্যি ভালোবাসো তাকে পাওয়ার জন্য শেষ চেষ্টা করতে হয়। কিন্তু তুমি আমাকে সেই সুযোগটা দেওনি। শুভ্র। একটু চুপ থেকে, সেতু কেন এসেছিল? দীর্ঘশ্বাস ফেলে সে তার ভুল বুঝতে পেরে আবার ফিরে আসতে চেয়েছিল। হয়তো এখন আর কেউ তাকে পাত্তা দেয় না। আমিও তাকে ফিরিয়ে দিয়েছি, শুধুমাত্র আমার মায়াবতীর জন্য, যার টানা টানা চোখে আমি হারিয়ে গিয়েছিলাম সেই প্রথম দেখাতেই। সাত সব জানতো, তাই সেদিন তোমায় ভাবি বলে ডেকেছিল। শুভ্র। শুভ্র চোখে তাকিয়ে, যাকে এত ভালোবাসতে, আমার জন্য তাকে ফিরিয়ে দিলে? হুম দিলাম, কারণ সে কখনো আমার জন্য অপেক্ষা করতো না। কিন্তু একটা মেয়ে ছিল যে আমাকে এক নজর দেখার জন্য হাসপাতালের বাইরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত। চা বিক্রেতা মামা কিন্তু সব বলেছে আমাকে। শুভ্র। চুপচাপ শুভ্র দিকে তাকিয়ে আছি। জানি না স্বপ্ন দেখছি কিনা। যদি স্বপ্ন হয় তবে যেন এক ঘুম না ভাঙে। আমার সামনে হাঁটু গেড়ে বসে লাল গোলাপ এগিয়ে দিয়ে, মিস মাহিরা তাসনিম, আমার প্রিয় মাহি। এই তুমিটা আমার হবে? সারা জীবন পাশে থাকবে? হবে আমার মিসেস শুভ্র।
আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। কি বলবো আমি? আমি তো এটাই চেয়েছিলাম। তাহলে এখন এমন স্তব্ধ হয়ে গেলাম কেন? আমার অবস্থা বুঝতে পেরে ভালোই ভালোই হ্যাঁ বলে দাও। নয়তো আমার কাছে কিন্তু ইনজেকশন আছে। হুঁশ ফিরে চোখ বড় বড় করে তাকিয়ে হাত থেকে গোলাপ নিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো এতদিন এই কথাগুলো শোনার জন্যই অপেক্ষায় ছিলাম। উঠে দাঁড়িয়ে হালকা হেসে আমার কপালে গভীরভাবে একটা চুমু খেয়ে, চলো এখন হিসাবে সারপ্রাইজটা বাকি। শুভ্রর সাথে তাদের বাসায় প্রবেশ করে দেখি সবাই এখানে উপস্থিত। কি হচ্ছে এসব? শ্রেয়া দৌড়ে এসে আমাকে তার রুমে নিয়ে গিয়ে একটা শাড়ি পরিয়ে দিল। তারপর ড্রয়িং রুমে এসে দেখি শুভ্র পাঞ্জাবি পরে আছে আর তার পাশে কাজী। আমি চোখ বড় বড় করে শ্রেয়ার দিকে তাকাতেই, তোমাকে ভাবি করে নেওয়ার জন্যই তো এত প্ল্যান। ভাইয়া সবাইকে অনেক বুঝিয়ে রাজি করিয়েছে। শ্রেয়া, অবশেষে দুই পরিবারের সম্মতিতে আমরা এক পবিত্র বন্ধনে আবদ্ধ হই। শুভ্র রুমে বসে আছি এমন সময় শুভ্র প্রবেশ করে। ধীরে ধীরে আমার কাছে এসে আচমকা আমাকে কোলে নিয়ে ছাদে চলে আসে। মাহি, কেমন লাগলো সারপ্রাইজ? শুভ্র, আমি তো ভাবতেও পারিনি এমন হবে। অনেক অপেক্ষার পর একটা সত্যিকারের ভালোবাসার মানুষ পেয়েছি, তাই নিজের করে নিলাম। শুভ্র আমার কাছে এসে আমাকে পেছনে থেকে জড়িয়ে ধরে কানের পিঠে আলতো করে চুমু খেয়ে কাঁধে মাথা রেখে, ভালোবাসি শুভ্র, আমিও ভালোবাসি। অবশেষে শুভ্র নামক এই তুমিটা আমার হলো। সমাপ্ত।